আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তার সেকেন্ড স্টোরিটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর, সেটা শুনবো। ভাই সেকেন্ড স্টোরিটা আসলে আমারই খুব পরিচিত একজন আপুর ঘটনা আর কি। তো এইটা আমি তো সবসময় স্বাস্থ্যবাহী ঘটনাগুলো কালেক্ট করে একটু পিছনের দিকে নিয়ে আসি। তো এইটা খুব রিসেন্ট ঘটনা, মানে একটু সদ্য বিয়ে করা আর কি। আচ্ছা। তো হাজবেন্ডের সাথে নতুন বাসা নেয় ঢাকার একটা জায়গায়, আমি জায়গার এরিয়াটার নাম বলছি না সিকিউরিটি পারপাসে। তো সেই জায়গায় বাসায় ওঠার পরে যে বাসাতে উঠে সেটা মানে সাধারণ অ্যাপার্টমেন্ট না, সাধারণ বাসা কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো বাসার 4 তলাতে তারা ভাড়া নেয় এবং তার হাজবেন্ড এমবিবিএস ডক্টর। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম হাজবেন্ডকে মাঝে মাঝে নাইট ডিউটিতে বের হতে হয় আর কি। যে ভাইয়াটা তার হাজবেন্ড তিনি এমবিবিএস ডক্টর আর কি। তো রাস্তাতে ঘটনার দিন আর কি আসলে উনি যখন বাসায় উঠে, আমি বাসার একটু ডেসক্রিপশনটা দিয়ে নেই। বাসাটা আসলে আসলে ঘটনাগুলো এরকমই, যখন দেখি যে একদম ঠেলা ভেড়া ঘটনা তখন এরকমই আসে আর কি। তো উনি যে বাসায় ঢোকে, বাসাটা অনেকদিন ধরেই বাসাটা কেউ উঠছিল না, প্রায় 4 থেকে 5 মাস বাসাটা ভাড়া হচ্ছিল না, কিন্তু কোনো রিজন তারা জানতে পারে নাই কেন ভাড়া হচ্ছিল না। তো বাসাটাতে যখন ওঠে, বাসার ঢোকার সময় যে ঘটনাটা, মানে ঢোকার সময় যে দৃশ্যটা, যেমন ঢুকেই ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস, বাম দিকে একটু আগানোর পরেই হচ্ছে রান্নাঘর আর 2টা রুম। আচ্ছা। সোজা গেলে আপনার ড্রয়িং রুমের একটা নর্মাল রুমটাকে তারা সোফা দিয়ে ড্রয়িং রুম করেছে, আর পাশে তাদের 2 জনের থাকার জন্য একটা রুম আর কি। তো যেদিন উঠেছে তার 5 থেকে 7 দিন পর, কিন্তু ওঠার পরে তারা ওই বাসায় থাকে নাই। ওঠার পরে তিনি তার বাবার বাড়িতে ছিল। তো মানে বাসায় ব্যাক করার পরের দিন তিনি ঠিক 7টা সাড়ে 7টার দিকে রান্না করছেন রান্নাঘরে রান্না করা অবস্থায় আসলে পেছন দিকে আসলে একটা খালি জায়গা ছিল, একটু সামনে বাড়িটাই আর কি। তো উনি রান্না করা অবস্থা হঠাৎ করে একটা মানে কঠিন হাসির শব্দ পেলেন, মানে কি জানি হাসছে। তো প্রথমে এতটা গুরুত্ব দিলেন না, উপরে নিচে ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটে কেউ হাসতে পারে, কিন্তু হাসির শব্দটা তার একদম কাছ থেকে আসছে, মনে হচ্ছে যে এই রান্নাঘরের সিঙ্কের পাশ থেকে আসছে। তো উনি একটু মাথাটা আগানোর পরে দেখে যে তারই রান্নাঘরের নিচে যে সানসেটে একটা বাচ্চা বসে হাসছে। আচ্ছা। এই বাচ্চাটা এমন ভাবে আসছে যে 2 বছরের একটা বাচ্চা ওইখানে বসে বসে হাসছে। উনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, একটা বাচ্চা হাসছে। যখন উনি আরো কাছে যায়, তোমার দিকে যখন তাকাতে উনি একটা চিৎকার দেয়। তো ওই মুহূর্তে ভাইয়া বাসায় ছিলেন, তো তিনি দৌড়ে এসে উনি বললেন যে কি অবস্থা, তো বলে যে কি হয়েছে, চিৎকার কেন? তখন বললো যে আমি এখানে একটা বাচ্চার শব্দ পেয়েছি। তো ভাইয়া রান্নাঘরের জানালা দিয়ে দেখে যে কোনো বাচ্চা নাই। প্রথম ঘটনাটা রাসেল ভাই অনেক ক্ষেত্রে একটু বলা চলে যে ভুল ভ্রান্ত বা কোনো খারাপ চিন্তা থেকে হতে পারে, বা হয়তো হতে পারে যে খারাপ কিছু ভাবছিল, কিন্তু আপুর কথা হচ্ছে যে আমি আসলে উনি অবশ্যই ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা করছিলেন না, রান্নাই করছিলেন, অন্য কোনো ছিল। আর পাশ থেকে টিভির সাউন্ড আসছিল, কিন্তু বাচ্চারা এরকম বসে থাকবে এবং তার হাজবেন্ড এসে দেখবেন, এটা তাকে খুব ভাবায়। ঠিক পরের দিন রাসেল ভাই রাত্রেবেলা উনি পড়ছিলেন, ওনার অনার্স পরীক্ষা পড়া অবস্থায় তিনি টেবিলে পড়ছিলেন, তার হাজবেন্ড ঠিক একই সময় রাসেল ভাই, সময়টা কিন্তু ওই 7:30 থেকে 8টা, ঠিক একই সময়। তো এই একই সময়ের মধ্যে উনি পড়ছিলেন আর হাজবেন্ড ছিল ড্রয়িং রুমে। হঠাৎ করে তিনি দেখলেন যে মানে থপ করে ফ্লোরের মধ্যে কে জানে হাঁটছে। তো তার পড়ার টেবিলটা কর্নারে ছিল, তো উনি ডানে তাকাতেই দেখে যে ওই বাচ্চাটাই হামাগুড়ি দিয়ে তার কাছে আসছে। এইটা দেখে উনি আবার একটা চিৎকার, ওনার হাজবেন্ড তার কাছে আসে, তুমি বারবার এরকম একটা বাচ্চা দেখছো, তুমি যে ডিসক্রিপশন দিচ্ছ বারবার একটা বাচ্চার কথা বলছো, এটা আমার কাছে খুব নর্মাল মনে হচ্ছে না, আমি তোমাকে একটা ডাক্তার দেখাবো। চলে আসলাম নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আপনারা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক কিছু ঘটনা শুনতে পাবেন। আপনারা যারা প্রতিনিয়ত বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেননা প্রতিদিন রাত 10টা বাজে এই চ্যানেলে নতুন বাছাইকৃত ভয়ানক ঘটনা পাবলিশ করা হয়। তাহলে চলো এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তোমার কি কোনো আলাদা সমস্যা আছে নাকি, আমাকে তো আগে বলো নাই। আচ্ছা। তখন তিনি বললেন যে না, আমার কোনো সমস্যা নাই, আমি বারবারই বাচ্চাটাকে দেখছি, কিন্তু তুমি আসলে না, বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না। যখনই আমি তোমাকে পাচ্ছি তখনই আমি একা থাকা অবস্থায় বাসায়, আমি তো
ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি থেকে আবার আসার পরে থাকি, ওই মুহূর্তে আমি কিন্তু দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে 7:30 থেকে 8টা তুমি এই সময়টা আমার সাথে একটু থেকো। তো পরের দিন ডাক্তার দেখায়, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা কিন্তু রাসেল ভাই এরকম কন্ডিশন শুনলে বা কিছু মনে করে যে এটা হ্যালোসিনেশন টাইপ কিছু, ঘুমের ওষুধ খেলে রাতেবেলার ঘুম বা ওটা মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস পড়লে এরকম কন্ডিশন হতে পারে। একদম। তো তিনি কি করলেন, রেগুলারলি ওষুধ খেতে থাকলেন। ওই ঘটনা থেকে 3 দিন পর তিনি আবারও পড়তে বসলেন তার পরবর্তী পরীক্ষার জন্য। পড়তে পড়তে হঠাৎ করে তিনি দেখলেন তার মাথাটা ভিজে গেছে। উপরে তো ফ্লোর আছে, বৃষ্টির পানিতে আসার কথা না, ভিজে গেছে। হাত দিয়ে দেখেন হাতের মধ্যে রক্ত। তিনি দেখছেন উপরের ফ্লোর থেকে রক্ত চুয়ে 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 তার মাথায় পড়ছে। তিনি মাথার রক্ত হাতে নিয়ে আরেকবার চিৎকার দিলেন, কিন্তু ওই মুহূর্তে তার হাজবেন্ড কিন্তু তার পাশেই বেডে বসে আছে, বসে বসে পেপার পড়ছিলেন। বলে যে আমার মাথায় রক্ত। বলে কোথায় তোমার মাথায় রক্ত? তিনি ওই পরীক্ষাগুলো দিতে পারলেন না রাসেল ভাই। তার এই বাচ্চারা রেগুলারলি তার এই স্বপ্নে আসতে লাগলো। আচ্ছা। এসে প্রতিদিন রাত্রেবেলা গলা টিপ দিতে থাকলো এবং তার দম বন্ধ হয়ে যেতে থাকলো। ওই মুহূর্তে তার ঘুম ভেঙে যেতে যাচ্ছে। প্রায় 1 সপ্তাহ এরকম ভাবে প্রতিদিন রাত্রেবেলা তিনি ঘুমের মধ্যে দেখছেন যে বাচ্চাটা দরজা নক করে ঘরের ভিতরে ঢুকে তার গলা টিপ দিয়ে দিচ্ছে। এরকম ভাবে তো থাকা সম্ভব না, আমি বাপের বাড়ি যাবো, বাসায় থাকবো কিছুদিন, বাসায় থেকে ব্যাক করবো। তো বাসায় যাওয়ার পরে তিনি তার মা এবং বাবাকে বলে, তো হাজবেন্ডকে বারবার বলার পরেও হাজবেন্ড কোনোভাবে ভাইয়া এই বিষয়ে কোনো হুজুর বা কিছু, কোনো হুজুর বা কারো কাছে নিয়ে যান নাই। তো তার বাবা বলে, একজন পরিচিত আছে, তুই যখন বারবার এগুলা দেখতেছিস, আমি একজন পরিচিত কাছে নিয়ে যাই তোকে। তো তার বাসায় থেকে ওই মুহূর্তে কিন্তু তার হাজবেন্ড রাসেল ভাই তার বাসায় থাকছিল, কিন্তু তার হাজবেন্ড কিন্তু সব কিছুই প্রত্যক্ষ করে নাই। আচ্ছা। তো হাজবেন্ড বললো যে আচ্ছা আমি তো এই কয়দিন ধরে বাসায় একাই, আমি তো কিছু দেখতেছি না, তাহলে তুমি কেন এগুলা দেখতা? তো ওই একটা হুজুরকে বাসায় নিয়ে আসা হয়, খুব দূর থেকেই নিয়ে আসা হয়, ঢাকায় তিনি ছিলেন না, খুব দূর থেকেই নিয়ে আসা হয়। আসার পর হুজুরটা ঘরের মধ্যে ঢুকেই ডিরেক্টলি রান্নাঘরে সরাসরি চলে যায়। রান্নাঘরে যেয়ে তিনি সিঙ্কের ভেতরে বলে এইখানে আমি একটু ভাঙবো, এই দেয়ালটা ভাঙবো। দেয়ালটা ভাঙার পর তিনি প্রায় 720টা তাবিজ খুঁজে পায়। 720টা তাবিজ মানে আজকের কথা, এটা কিছুদিন আগের। 720টা তাবিজ খুঁজে পায় এবং তাবিজগুলোর সাথে রক্ত লাগানো এবং তাবিজগুলোর সাথে একটা বাচ্চার ছবি। বাচ্চা ওই সেই বাচ্চার ছবি। আচ্ছা। এবং হুজুর দেখে বলে যে এটা কি এই বাচ্চা? বলে আমি হ্যাঁ এইটা কি বারবার প্রতিদিন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি, আমি একেই দেখছি। বলে যে আপনি এই বাসাতে আপাতত কিছুদিন থাকবেন না। আচ্ছা। আপনি কিছুদিন দূরে থাকেন, আপনি বাবার বাড়ি আছেন, বাবার বাড়িতে থাকেন, আমি আপাতত এই বাসাটা নর্মাল করে দিচ্ছি। তার হাজবেন্ডকেও ওই তার শ্বশুর বাড়িতে, যেহেতু ভাইয়ার বাসার, তার ভাইয়ার বাবা মা ঢাকার বাইরে থাকতেন, তাকে ওই শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে ঢাকায়। আচ্ছা। ঠিক 1 মাস পর রাসেল ভাই বলে যে 1 মাস এই বাসার ভাড়া দিয়ে যান, কিন্তু আমি এটা ঠিক করে দিচ্ছি। এবং ওই হুজুর বললে যে আপনারা শুধু না, এর আগে যারা ছিল তারা সবাই এটা প্রত্যক্ষদর্শী। আচ্ছা। তারা সবাই বাচ্চাটাকে দেখেছে, কিন্তু এইটার সুরাহা কেউ করতে পারে নাই। আমি 100% শিওর এবার আর কোনো সমস্যা হবে না, এটা হুজুর খুব ভালো করে ইনশিওর করলেন। এবং রাসেল ভাই এটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা, একদম অনেক আগেরও না, একদম 2009 ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা না। তো 1 মাস পরে তারা এই বাসায় আবার থাকা শুরু করে। প্রথম 5 থেকে 10 দিন কোনো সমস্যা হয় না রাসেল ভাই, এরপর থেকে আবারও সেই বাচ্চার হাসি। এবার বাচ্চাটা সামনে আসছে না, কিন্তু চারিদিকে খালি হাসির শব্দ পাচ্ছে। এবার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন সহ শুনতে পাচ্ছে। হাসিটা এরকম যে হাসতেই আছে কন্টিনিউয়াসলি, এবং এই হাসি সারাটা রাত ধরে ফজরের আযান পর্যন্ত হতে থাকে। এই হাসির সাউন্ড তো কমছে না, মানে কোনোভাবেই কমাতে পারছে না। কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যতভাবে চেষ্টা করেছে, হাসির সাউন্ড কমানো যাচ্ছিল না। ঠিক 3 দিন পর, ওই বাসায় 1 মাস ওঠার পরে 3 দিন পরে রাতের বেলা ঘুম ভাঙে। ঘুম ভেঙে এই আপু নিজের অজান্তেই ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে চুপ করে বসে থাকে। বলে আমি চুপ করে বসে আছি, হঠাৎ করে দেখি আমার পিছন দিয়ে গলাটা জানি কে চেনে চেপে ধরলো। আমি পড়ে যাই এবং একটা লোক এসে আমার পায়ে কুড়াল মেরে পাটা আলাদা করে দিল। আমি ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছি। হঠাৎ করে আমি চিৎকার করার অবস্থায় আমি দেখি যে আমার হাজবেন্ড আমার পাশে। বলে কি হয়েছে? বলে আমার পাটা তো কেটে ফেলেছে, কে জানি অন্ধকারের ভিতরে কে জানি তার পা কেটে গেছে। আমার পাটা তো কেটে গেছে। বলে কি তোমার পা তো অক্ষত অবস্থায় আছে, কোথায় তোমার পা কাটলো? বলে না আমি তো হাঁটতে পারছি না, আমি তো দাঁড়াতে পারবো না। পরে ঠিকই রাসেল ভাই হসপিটালে নিয়ে গেল, তার
ডান পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে। ঘুমের মধ্যে গেছে, ঘুমের থেকে উঠে ওই জায়গায় ড্রয়িং রুমে গেছে অন্ধকারের ভেতরে দেখে যে তার পায়ের মধ্যে যিনি কুড়াল দিয়ে পাটা কেটে দিল। তার হাজবেন্ড আসার পরে দেখলো যে পা তো নর্মালি আছে, কিন্তু সে হাঁটতে পারছিল না। সে আবার ব্যাক করলো, হসপিটালে নিল। হসপিটালে ডাক্তার বললো যে আপনার পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে, প্লাস্টার করে দিল, প্লাস্টার করে বাসায় পাঠিয়ে দিল। সেই হুজুর রাসেল ভাই আবারও সেই বাসায় ব্যাক করলো। সেই বাসায় ব্যাক করার পরে রান্নাঘরের দেয়াল আবার ভাঙলো, ভেঙে আবার 720টা তাবিজ, কুড়ালের ছবি আবার বলে যে আপনারা এই বাসায় থাকেনি না, এই বাসায় আর থাকার দরকার নেই, আপনারা আলাদা করে বাসা নিয়ে যান। এই জিনিসপত্র ওনার হাজবেন্ড কিন্তু রাসেল ভাই খালি হাসির শব্দটাই পেয়েছে, আর কিছুই তেমন পায় নাই। এরপর থেকে এই বাসার থেকে তারা বেরিয়ে কেন কে করতো রাসেল ভাই এইটা পরবর্তীতে জানা গেছে, সেই হুজুর বলেছে যে ওনাদের নিকট আত্মীয় ওনাদের এই দুইজনের বিয়েটা মেনে নেয়নি, যার ফলে এই বাসাতেই তাদেরকে পাঠানো হয়েছে এবং ওই ফ্ল্যাটের যে মালিক তাকেও ক্ষতি করে রাখা হয়েছিল। দুইজনের তারা এই বাসা একসাথে দুইটা জিন একসাথে কাজ করে এদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা, পরে যখন তারা এই বাসা ছেড়ে চলে যায় তখন এরপর থেকে রাসেল ভাই এই বাসা এখন পর্যন্ত কোনো ভালো হয়নি। আর 2009 থেকে এখন পর্যন্ত ওনাদের কি পরবর্তীতে কোনো সমস্যা এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এরপর থেকে তারা তাদের বাসায় ছিল, এরপর থেকে তিনি আর অন্য বাসায় ছিল না। কিন্তু ওই বাসাতে আর যাওয়া হয়নি তাদের। ওই বাসাতে 2টা প্রবলেম হয়েছে রাসেল ভাই। ওনাদের আত্মীয় স্বজন একটা প্রবলেম করছে, ওই বাসায় নেওয়া হয়েছে। আর ওই বাসার যে মালিক, ওই ফ্ল্যাটের যে মালিক, তার আত্মীয় স্বজনরা ক্ষতি করেছে। 2টা জিন একসাথে কোইনসাইড করে তাদের দুইজনকে এখানে পাঠানো হয়েছিল। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হচ্ছে আমিনুল ইসলাম সবুজ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আমি ঢাকা ফ্রাঙ্কগেট একটা বেসরকারি স্কুলে সায়েন্সের টিচার হিসেবে আছি। আপনার ঘটনা জয় স্যার হিসাবে। আচ্ছা, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আজকে থেকে প্রায় 3 বছর আগে কোনো একটা অকেশনে আমরা প্রায় 10-12 জন ফ্রেন্ড মিলে কুয়াকাটা চলে যাই বরিশাল থেকে, যেহেতু তখন বরিশালেই থাকতাম। তো কুয়াকাটা যাওয়ার পরে একদিন ওখানে স্টে করার পরে আমরা বন্ধু বান্ধব যারা ছিল ওদের কাছ থেকে আমি একটা জরুরি কাজের জন্য কুয়াকাটা থেকে বরিশালে চলে আসি। আসার সময় আমরা বাস ছিল 5টার দিকে বিকেল, কিন্তু কোনো কারণে বাস লেট হয়ে যাওয়ার কারণে যন্ত্রাংশের হয়তো সমস্যা হয়েছিল, যেখানে 8টার সময় আমি বাসে উঠি। বাস ঠিক বরিশাল বাস স্ট্যান্ডে এসে ঠিক রাত 1:10 কি 15 এমন সময় এসে বাস থামে। আগে বলে নেই, ওই দিনকার আবহাওয়াটা ছিল সকাল থেকেই বৃষ্টি এবং চারদিকে মেঘ, সারাদিনই বৃষ্টি হচ্ছিল। আমি যখন বরিশাল পৌঁছালাম দেখলাম মোটামুটি রাস্তাতে অনেক জায়গায় অনেক বেশি পানি জমে আছে। আমি যখন বাস থেকে নেমে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ালাম, কোনো ট্যাক্সি অথবা কোনো অটো অথবা কোনো রিক্সা কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ এক চাচাকে দেখলাম পাশে বসে আছে। চাচাকে ডেকে বললাম, চাচা আমাকে একটু দিয়ে আসবেন আমার বাসার কাছে। আমার বাসা নতুল্লাবাস থেকে হচ্ছে কাউনিয়াতে। বরিশালে যারা বরিশালে আছে তারা চিনতে পারবে, এটা হচ্ছে কাউনিয়াতে। তো আমি চাচাকে অনুরোধ করার পরে চাচা আমাকে তার রিক্সায় তুললো, কিন্তু সে বললো, বাবা আমি কিন্তু সমস্ত পথ তোমার সাথে যেতে পারবো না, তোমাকে আমি নতুন বাজার নামক যে জায়গাটা আছে ওখানে নামিয়ে দেব। আমি চাচার সাথে নতুন বাজার পর্যন্ত যাই। তারপর চাচাকে বেশি অনুরোধ করলাম, চাচা এত রাতের বেলা, প্রায় রাত তখন 1:45 বাজে, যে চাচা এত রাতের বেলা আমি কিভাবে যাব, আপনি যদি আমাকে একটু নিয়ে যান তাহলে আমার অনেক বড় উপকার হয়। কিন্তু চাচা বললো আমি যেতে পারবো না। যাই হোক, রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে থাকলাম। কিছু দূর এগোতেই আমাদের বাসার ওখানে যেতে মরকখোলা নামে একটা ব্রিজ আছে, যেটা বরিশালের লোকজন যারা আছে এরা চিনতে পারবে। এটা মরকখোলা ব্রিজ সম্পর্কে আমি একটু বলে নেই। এই মরকখোলা ব্রিজটা বলা হয় আজকে থেকে অনেক বছর আগে ওখানটায় নাকি এর খাল থেকে যেটা বলা হয় যে লাশ ভেসে যেত, এবং এখনো ওই ব্রিজের পাশে যে বড় শ্মশান আছে ওই শ্মশানে হিন্দুদেরকে পোড়া হয়। তাদের পোড়ার পরে যে ছাই ভৎস এগুলো ওই খালের পানিতেই গিয়ে নদীতে মিলে যায়। তখনকার সময় আমি যখন ব্রিজে উঠবো ঠিক তখনকার সময় দেখি কিছু লোক, প্রায় 12-14 জন লোকের মতো, প্রত্যেকেই ওখানটায় সাদা ধুতি, কি বলে হিন্দুরা মরে গেলে পরে যেরকম ধুতি পেঁচায় থাকে, সাদা ধুতি এবং উপরে এক টুকরা সাদা কাপড় এরকম ছিল, এবং তার মধ্যে কয়েকজন মহিলা ছিল পিছনের দিকটায়। আমি ভাবলাম যে এত রাতের বেলা এখানে কে হতে পারে, অথবা
কি বিষয়, আবার ভাবলাম হয়তো হয়তো কেউ মারা গেছে, তাদেরকে এই শ্মশানে পোড়া হবে, সে কারণে হয়তো এত রাতের বেলা তারা আসছে। মনে মনে একটু সাহসও পেলাম যে হয়তো আমার বাসার পথ ওদিক থেকে এত লোক, হয়তো আমি এখান থেকে চলে যেতে পারবো, তাদের দেখে সাহস পেলাম মনে মনে। তো কিছুক্ষণ পরে খেয়াল করলাম সবাই লোকগুলো সব হেঁটে হেঁটে শ্মশানের দিকে যাচ্ছে। হঠাৎ ঠিক পিছনে বৃদ্ধ বয়সী এক মহিলা, উনি ওরকম সাদা কাপড় পরা ছিল, উনি হেঁটে হেঁটে ওই শ্মশানের দিকে যাচ্ছে সবার সাথে। তো সব লোকগুলো আস্তে আস্তে গিয়ে শ্মশানের যে প্রথম গেট, ওই গেট থেকে শ্মশানের ভিতরে ঢুকলো এবং ভালো করে খেয়াল করে দেখলাম আমি একটু এগোতেই যে শ্মশানের গেটের ওখানে বাহির থেকে তো আটকানো লোকগুলো, অথচ শ্মশানের ভিতরে ঢুকে গেল। কিন্তু যে বৃদ্ধ মহিলা, উনি খানিকক্ষণ ওই শ্মশানের গেটের ওখানে দাঁড়িয়ে থাকলো এবং তারপরে যেটা দেখলাম, ওই বৃদ্ধ মহিলা ঠিক শ্মশানের যে বড় আমরা দেয়াল যেটাকে বলি, ওই দেয়ালটাকে এপাশ থেকে ওপাশে এক পা দিয়ে আর এক পাশে চলে গেল। প্রচন্ড দেখে সেই সময়টা মানে হাত পা সব ঝিম ধরে গেল এবং শরীরের মধ্যে মনে হচ্ছিল সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে। হাঁটতে পারতেছি না, চিৎকার দিতে পারতেছি না, সমস্ত হাত পা কাঁপা শুরু করলো। তখন কি করব? তারপরে ওখান থেকে ওমা বলে এক দৌড় দিয়ে যখন সামনে এগোলাম এবং তখন দেখলাম ওই বৃদ্ধ মহিলা, উনি ঠিক ওই শ্মশানের মধ্যে যে হিন্দুদের যে কবরগুলো থাকে, ওই কবরগুলো একটু উঁচু টাইপের, যেটা দেয়াল করা করা কিরকম মন্দির লাইক দিস, মঠের মতো থাকে। হ্যাঁ রাইট, মঠের মতো থাকে। তো একটা মঠ থেকে পাড়া দিয়ে আর একটা মঠে এরকম করে যাচ্ছে। এরকম প্রায় 8-10টা মঠ পাড়া পাড়া দিয়ে প্রদক্ষিণ করার পরে আমি ওখান থেকে এক চিৎকার দিয়ে পুরো শ্মশানের দ্বিতীয় গেট থেকে যখন সামনে চলে গেলাম, তখন রাসেল ভাই মানে সবচেয়ে ভয়ের কাহিনীটা ছিল তখন। ওখান থেকে দৌড় দিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধ মহিলা দেখলাম ঠিক আমার থেকে প্রায় 10-12 হাত সামনে, মানে আমি দৌড়ে যাচ্ছি 10-12 হাত সামনে, ওই বৃদ্ধ মহিলা দাঁড়ানো, কিন্তু মনে হচ্ছে সে আমার দৌড়ের সাথে সাথে সে পিছনে চলে যাচ্ছে। মানে তাকে অতিক্রম করতে পারছেন না। হ্যাঁ, মানে আমার থেকে 10-12 হাত দূরে, বুঝতে পেরেছি। মানে সে পিছন দিকে যাচ্ছে, কিন্তু আমি দৌড়াচ্ছি, সেও ওদিকটায় মানে পিছনের দিকে চলে যাচ্ছে। তো তারপরে যেটা দেখলাম, এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এবং আমি এর আগে কখনো ভূত প্রেত এগুলো বিশ্বাস করতাম না, অথবা এই টাইপের যখন বলতো, এমনি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কখনোই এগুলোতে বিশ্বাস ছিল না, বা কেউ বলে তাদের সাথে খুব তর্কে জড়ায় যাইতাম যে ভূত প্রেত বলতে কিছু হয় না এরকম। যদিও স্কুল কলেজে সায়েন্সে কোনো সময় আমাদের হ্যাঁ, সেটাই, ভূতের প্রসঙ্গে পড়ানো হয় না। আমি Anyway, যেহেতু এক জায়গায় টিচার হিসেবে আছি, ওখানটায় আর কি ছাত্রছাত্রীদের সাথে যখন আলাপ করতাম এর আগে যে ভূত প্রেত বলতে, তখন এরকম কোনো কিছু হয় না, এটা নিয়ে ওদের সাথে কথা বলতাম। যাই হোক, তো ওখান থেকে যখন ওই অবস্থা দেখলাম, মনে হইতেছিল দৌড়াচ্ছি, কিন্তু সমস্ত জায়গা আমি আর কি অবস্থান চেঞ্জ করতে পারতেছি না। এবং ওই সময় যে অল্প অল্প আগেই বলছিলাম যে আবহাওয়াটা খুবই উইয়ার্ড ছিল, এবং কি বলবো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, এবং বাতাস প্লাস বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানির মধ্যে কয়েকবার বিদ্যুৎ চমকাইতেছিল, এবং খেয়াল করে দেখলাম ওই যে বৃদ্ধ মহিলা, ওনার চেহারার মধ্যে ঠিক একটা হিন্দুদের লাশ পুরানোর পরে ঠিক চেহারাটা মনে হয় কেউ অ্যাসিড মেরে পুড়ে দিলে পরে, মানে চোখ, মানে আপনি বলতে চাচ্ছেন এটা পোড়া চেহারার মতো। পুরা চেহারার মতো, এবং মনে হচ্ছে সমস্ত চোখগুলো মানে গলে গলে পড়বে ওখান থেকে। ওটা দেখার পরে আমি আর কোনো আমার জ্ঞান ছিল না। তার পরবর্তীতে আমি যখন সকালের দিকে যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম ঠিক আমার বরিশালবাসী যারা আছে এরা বুঝতে পারবে, এটা হচ্ছে শ্মশানের পাশে একটা মসজিদ আছে, একদম শ্মশানের সাথে ওয়ালের সাথে আর একটা মসজিদ আছে। তো ওখানটায় মসজিদের বারান্দার এক পাশে আমি ওখানটায় ছিলাম, আশেপাশে কয়েকজন আর কি মুসল্লি টাইপের লোকজন ছিল। তো এরা আমার চারপাশে। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আমি এখানে কি করে বা কি? তারা বললো যে ফজরের নামাজ যখন তারা পড়তে আসবে ওই শ্মশানের ওখানটায়, তখন দেখলো আমি নাকি রাস্তার কোনো এক পাশে মানে পড়ে আছি। তো তারা আমাকে আইনা ওখানটায় মসজিদের মধ্যে রাখলো, দেন আমাকে জিজ্ঞেস করলো আমার অ্যাড্রেস কি, বাবা মায়ের নাম কি। দেন আমি বললাম, এবং আমার বাবা মা যেহেতু আমার এলাকাতে পরিচিত, তারা অল্পতেই চিনে গেল, এবং আমার বাবা মাকে তারা খবর দিল, এবং দেন ওখানটা চলে গেলাম। পরবর্তীতে এটা নিয়ে আমার ওখানে খুব বিজ্ঞ এক আলেম এবং হুজুর আসে, যিনি আমাদের ওখানকার মসজিদে ইমামতি করে, তার কাছে আমি জিনিসটা ব্যাখ্যা করলাম গিয়ে তারপরের দিনই। এবং সে আমাকে যা বললো হয়তো কোনো, যেহেতু এটা একটা শ্মশান এবং অনেক প্রায় আজকে 100 বছরের পুরনো শ্মশান এবং অনেক বড়, ওখানটায় হয়তো কোনো খারাপ এই জাতীয় হয়তো আত্মা বলা যাবে না, সে আমাকে যেভাবে বললো হয়তো কোনো খারাপ জিন টাইপের কোনো কিছু ওখান থেকে যাচ্ছিল।
এবং যেটা আর কি আমি দেখে ফেলি এবং হয়তো আমাকে ক্ষতি না করে আমাকে ভয় দেখানোর জন্য অথবা এই এরকম আর কি করার জন্য হয়তো আমার সামনাসামনি সে হয়েছিল। পরবর্তীতে হুজুর আমাকে ওখানটায় ফুটু দিয়ে দিলেন, পানি পড়া দিয়ে দিলেন এবং তারপর থেকে আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। তাবিজটা প্রায় তারপরেও 2 বছর ব্যবহার করেছিলাম এবং এখন সেই তাবিজটা পরবর্তীতে খুলে ফেলছি, এখন আর কোনো সমস্যা হয় না, এখন মোটামুটি ভালো আছি। এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার, আমি শামীম বলছি, মোহাম্মদ শামীম। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার রাসেল ভাইকে যে এখানে আসার মতো আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং তোমাকে আমি সুযোগ করে দিইনি, আপনি ঘটনা পাঠিয়েছেন সেটা সুযোগ করে দিয়েছে। আপনার ঘটনায় যাই আমরা। ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তো তখন আমি আব্বু এবং আম্মু আমরা 3 জন গেছিলাম বাড়িতে আমাদের ঘরের কাজের জন্য। তখন আমার ভাইয়া দেশের বাইরে থাকে, তো আমাদের ঘরে ফ্লোরের কাজ চলতেছিল তখন। তো আমরা একটা মিস্ত্রির কাছে আমাদের ঘরে ফ্লোরের কাজটা কন্ট্রাক্টে দিয়ে দিই, তো যার কারণে খুব দ্রুত কাজটা হচ্ছিল এবং কি মানে দিনের শেষ পর্যন্ত কাজ চলতো। তো ওই দিন প্রায় আসরের নামাজের পর পর্যন্ত কাজটা চলে, যার কারণে আমি কাজ শেষ করার পর বাজারের দিকে রওনা দিই। তো গ্রামে গেলে একটু বাজারটাই হলো একটু বিনোদনের জায়গা। তো আমাদের গ্রাম থেকে বাজারটা একটু অনেক বেশি দূর, হেঁটে যেতে প্রায় কমপক্ষে 25 থেকে 30 মিনিট সময় লাগে রাস্তা দিয়ে যদি হেঁটে যাই। তো এই জন্য আমার যেহেতু টাইমটা শর্ট ছিল, আমি চাচ্ছিলাম যে বিকালে রওনা দিলে সন্ধ্যার আগে হচ্ছে বাসায় যাতে ফিরে যায়। এই জন্য আমি মানে আমার বাড়ি থেকে জমিন বরাবর মানে কোনাকুনি হয়ে যাচ্ছিলাম আর কি, যাতে বাজারে যেতে আমার কমপক্ষে মানে 15 মিনিট সময় লাগে। রাস্তা দিয়ে না গিয়ে আমি একটু কোনাকুনি যাওয়ার চেষ্টা করছিলাম। তো বাজারে গেলাম, যাওয়ার পর আমি চা নাস্তা খেলাম। খাওয়ার পর আমি সেলুনে একটু কাজ ছিল, ওই কাজটা সেরে আমি যখন সেলুনে কাজ সারতেছি তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো মাগরিবের আজান দেওয়ার পর আমি আরো 5 মিনিট একটু বাজারে ওয়েট করলাম। আমি দেখলাম যে আমি কাউকে পাই কিনা বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু একা একা যেতে আমার একটু ভয় লাগে, কারণ আমাদের গ্রামটাতে এখন পর্যন্ত কোনো কারেন্ট নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা হয়নি। তো যার কারণে গ্রামটা খুবই অন্ধকার এবং এতটাই বিদ্যুতের অন্ধকার যে সন্ধ্যার পরে নিজের শরীর নিজে দেখা যায় না, এতটাই অন্ধকার। তো যার কারণে আমরা সন্ধ্যার পরে আমি নিজেই ব্যক্তিগতভাবে বাড়ি থেকে কখনো বের হই না। তো আমি এই জন্য চেষ্টা করতেছিলাম যে কিভাবে একটু মানে অন্ধকার হওয়ার আগে বাড়িতে পৌঁছানো যায়, আর কেউ যেহেতু আমার সাথে নেই। তো আমি সেটা মনে করে আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। তো ভাই আমাদের মানে গ্রামটাতে যেতে হলে যদি বরাবর রাস্তা হয়ে যায়, তাহলে ওই রাস্তার পারে একটু সামনে একটা কবরস্থান আছে, যে কবরস্থানটা খুবই বেশি পুরানো কবরস্থান এবং ওই কবরস্থানটার আশেপাশে কোনো বাড়িঘর নেই। মানে ওই কবরস্থানটা থেকে কমপক্ষে 10 মিনিট দূরত্বে বাড়িঘর আছে। যদি হেঁটে যাই তাহলে 10 মিনিট দূরত্ব, এরকম দূরে বাড়িঘর, কিন্তু এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। এবং ওই পাশে যে বাড়িঘরগুলো আছে সবগুলো মানুষের ওখানে যারাই মারা যায় ওই কবরস্থানটায় কবর দেওয়া হয়, কিন্তু এটাতে পরিষ্কার করা হয় না কখনো। এতটাই জঙ্গল যে দুপুরবেলাও যদি কেউ এখান থেকে একা একা হেঁটে যায় তার গায়ে একটু শিউর উঠবে, একটু ভয় লাগবে তার। তো আমি ওই কবরস্থানটার কাছাকাছি যখন ওইটা যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পর একটু ডানে মোড় নিতে হয়। তো ব্রিজটা পার হওয়ার পর আমি যখন হাঁটতেছিলাম আমি ফিল করতেছিলাম সামথিং লাইক মানে আমার গায়ে কিছু একটা বাতাস লাগতেছে, একটু গরম গরম টাইপের। মানে দুপুরের একদম কড়া রোদের মধ্যে হাঁটলে যেরকম একটা মানে গরম বাতাস লাগে, তো ওরকম একটা বাতাস আমার শরীরে ফিল করতেছিলাম। আর পাশে যে তাল গাছের ছাড়িগুলো ছিল, তাল গাছগুলা নড়তেছিল আর একটা শাঁসা শব্দ হচ্ছিল। আমি পাশে আশেপাশে অনেক দিক তাকাইছি, কিন্তু কোনো দিক কোনো গাছ নড়তেছে না, শুধুমাত্র এই রাস্তার তাল গাছগুলো শুধু নড়তেছে আর এটা শব্দ হচ্ছে। তো আমি খুব ভয় পাচ্ছি। যদিও আমি ছোটবেলা থেকে জিন ভূত এগুলা বিশ্বাস করি এবং আমি আগেও এগুলো অনেক ফেস করছি। স্পেসিফিক্যালি এগুলা কিছু ধরনের রূপ আছে, যেমন কুকুর, বিড়াল বা সাপ, এরকম টাইপের অনেক রূপ হয়। তো এইরকম একটু এক্সপিরিয়েন্স আমি সামনে আগাচ্ছিলাম, যে আমি চেষ্টা করতেছি এই জায়গাটা পার হবো। তো আমি যখন ডানে মন নিচ্ছি কবরস্থানের দিকে, তখন আমি দেখলাম যে কবরস্থানের দিক থেকে কিছু একটা অশরীরী আত্মার মতো সাদা, এবং কি এটা পাটা মাটিতে লাগানো নেই, ওটা খুব দ্রুত এদিকে আগায় আসতেছে আমার দিকে। আর এটা যতই সামনে আসতেছে ততই এটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর এটার চেহারাটা এতটাই বিদঘুটে যে একদম কালো এবং চোখগুলো খুবই বড় বড় লাল আকারের চোখ। আর এটা অনেকটা সামনে আসছে, আমি ওইটা দেখে জায়গায় দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পর যখন এটা একটু সামনে আসলো, আমার সামনে 2-3টা তাল গাছ সামনে, ওটা উপর একদম তাল গাছ স্ট্রেট উঠে গেল, মানে দৌড়ানো অবস্থায় এটা উপরের দিকে উঠে গেল তাল গাছের আকার দিকে একদম। তো ওটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমার দ্বারা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু এটা আমি সামনে দেখছি এটা আমার ক্ষতিও করতে পারে।
কারণ এটা যেহেতু সামনে কবরস্থান আছে। তো আমি চিন্তা করলাম যে আমি এখন মাঠ বরাবর দৌড়ে বাড়ির দিকে চলে যাব। কিন্তু মাঠ বরাবর দৌড়ে যাব, এখানেও একটা কাহিনী আছে যে আমি বাড়ি থেকে বের হওয়ার আগে শুনছি যে এই মাঠে কিছুদিন আগে যখন পানি ছিল তখন একটা লোক রাত্রেবেলা মাছ ধরা অবস্থায় ওনাকে এই জায়গায় লাশ অবস্থা পাওয়া গেছে। এখানে মানে ওনাকে উল্টা দিকে গেড়ে রাখা হয়েছিল, তার মাথাটা ছিল মাটির দিকে, পা গুলা ছিল উপরের দিকে। তো ওইটা আমার মনে হওয়ার পর আমি চিন্তা করছিলাম এদিক দিয়ে যাওয়াটা আমার জন্য বেটার হবে কিনা। তো আমি চিন্তা করলাম যে যা আছে কপালে, আজকে এদিক দিয়ে আমাকে মানে মাঠ দিয়ে যেতে হবে, আমি কবরস্থান দিয়ে যাবো না আর যাই করি। তো আমি মাঠ দিয়ে দৌড়ানো শুরু করলাম, মানে যতটা জোরে দৌড়ানো যায় আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো হবে। তো আমি অনেক জোরে দৌড়াচ্ছি, দৌড়ানো অবস্থায় আমাদের বাড়িতে যাওয়ার আগে সামনে আরেকটা বাড়ি পড়ে। ওই বাড়িটাতেই আমাদের যে ঘরের মিস্ত্রিটা উনি ওখানে ওনার বাড়িটা দিয়েছিল। তো আমি দেখলাম যে ওই মিস্ত্রিটা ওখানে দাঁড়ায় কিচেন একটা করতেছে, মানে একটা লাউয়ের মাচার মতো। তো ওখানে দাঁড়া উনি কাজ করতেছে। তো আমাকে দেখার পর উনি বললো যে তুমি দৌড়াইতেছো কেন? আমি বললাম যে এমনি দৌড়াইতেছি। ওনাকে দেখার পর আমার একটু সাহস হলো যে উনি এখানে মানুষ আছে, আমি এখানে আস্তে আস্তে যাই, বাড়ি তো কাছেই, বেশি দূরে না। তো আমি ওখানে আমি ওনাকে অ্যান্সারটা দিলাম যে আমি এমনি দৌড়াচ্ছি। অ্যান্সারটা দেওয়ার পরে জাস্ট মনে হয় 10 থেকে 12 সেকেন্ড আমি হাঁটলাম, ওনাকে জাস্ট পাস করলাম। পাস করার পর আমি পিছনে ফিরে দেখি ওই লোকটা আর নাই। কিন্তু উনি যে জায়গাটা দাঁড়াইছিল ওইখান থেকে ওনার বাড়িটা কমপক্ষে আরো 20 গজ দূরে। কিন্তু আমি পিছনে ফেরার পরে দেখি যে ওই লোকটা কোথাও নাই। তো আমি ওটা দেখার পর আরো বেশি ভয় পেলাম, এমনকি খুব দৌড়ে তাড়াতাড়ি আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি আমার আম্মুর কাছে বললাম, চাচির কাছে বললাম। আম্মুকে হয়তো অবশ্য ওই পুরা ঘটনা বলি নাই, তো বললে উনি ভাবতো যে আমি বেশি ভয় পেয়েছি। তো পরের দিন আমি সকালবেলা যখন ওই মিস্ত্রিটা আমাদের ঘরে আবার কাজ করতে আসছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি ওই সন্ধ্যা টাইম ওই জায়গায় কি করতেছিলেন, আপনি কি আমাকে দেখছিলেন? উনি বললো যে না, আমি সন্ধ্যার সময় ওখানে ছিলামই না, আমি তোমাদের বাড়িতে কাজ করার পর আমি আসর নামাজ পড়ার পর আমি বাজারে চলে গেছিলাম চা নাস্তা খাওয়ার জন্য। ওখান থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়েছে, প্রায় 8টা-9টা বাজছে। তো আমার কাছে আসলে ভাই এটাই মানে খটকা লাগে যে আমি কাকে দেখছিলাম ওই কবরস্থানের সামনে সাদা রসুরিটা, আর কে বা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি দৌড়াচ্ছ কেন, এই Okay. লোকটাই বা কে ছিল। থ্যাংক ইউ, এই ছিল আমার থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আমার নাম সোহান, আমি এসছি ঢাকার বাড্ডাবাড়ি থেকে। বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। তো যে ঘটনাটা আমি এখন শেয়ার করবো, জি বলেন। এই ঘটনাটা আমার মানে বগুড়া থেকে একজন আমাকে ফোনে বলেছে। তো ঘটনাটি এই রবিবার থেকে। তো আসলে এই ঘটনাটা মানে কি ওই বগুড়ার কোনো একটা গ্রামের খান সাহেব নামে একজন লোক ছিলেন, যিনি জিন প্রেত এগুলো নিয়ে কাজ করতেন। এগুলো মানে কি তিনি ছাড়াতে পারতেন। তো আজ থেকে 20-25 বছর আগে তিনি মানে কি একটা কাচের বোতলের মধ্যে 7-8টার মতো বদ জিনকে বন্দি করেন। তো উনি ওই বোতলটা, কাচের বোতলটা একটা কচু ক্ষেতের আইলের মধ্যে নিয়ে মানে পুঁতে আসেন। তো গত 3 বছর আগে তিনি মারা যান। আর এই রবিবারে একজন লোক তার কতগুলো শূকর নিয়ে যায় ওই ক্ষেতের মধ্যে কচু খাওয়ানোর জন্য। তো শূকরের আছড়ানোতে মাটি উঠে আসে এবং ওখান থেকে ওই রাখালটা দেখতে পায় যে কাচের বোতল দেখা যাচ্ছে। তো উনি বোতলটা নিলেন এবং উপরে উঠে আসেন। তো রাস্তায় এসে মানুষ জড়ো করেন। মানুষদেরকে তিনি বলেন যে এটা ওই বোতলটাই হয়তোবা ওই যে জিনকে বন্দি করে রাখা হয়েছে। তো ওনারা বললেন কি সব পাগলের মতো কথা বলছেন, এটা তো হতে পারে না, অনেকদিন আগের কথা। তো তাদের মধ্য থেকে একজন বোতলটা ভেঙে ফেলে। আর ভেঙে ফেলতে সাথে সাথে ওই বোতলটার ভেতর থেকে একটা অদ্ভুত রকমের মাথা বেরিয়ে আসে বাতাসে ভাসতে ভাসতে। মাথাটার মুখটা ছিল একটু বড় আর চোখগুলো ছিল কপালের মধ্যে। তো ওই মাথাটা বেরিয়ে আসার সাথে সাথে এটা কি ধোয়ার মতো কিছু না? একদম মানে একটা মাথায় মানে কি ওই বাতাসে হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে আসে। তো ওই মাথাটা বের হওয়ার সাথে সাথে শরীর দেখা যাচ্ছিল না, মাথাটা বের হওয়ার ঘটেছে এই ঘটনা। এটা বগুড়ার কোনো একটা গ্রামে। আচ্ছা। তো ওই মাথাটা মানে কয়েকজনকে চড় মারে। তো সাথে সাথে একজন বমি করতে করতে অন দ্য স্পট মারা যান। আর 3 জন অজ্ঞান হয়ে যান। বাকি সবাই ভয় পালিয়ে যায়। পরবর্তী 3 জনকে হসপিটাল নেওয়া হয়। তো ওই দিন রাতের বেলায় উনি আসলে ঘটনাটা জানতেন না। উনি রাত্রের বেলা তার মহিষ নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে। হঠাৎ করে তিনি দেখলেন তার সামনে একটা মাথা চলে আসে। আর মানে ওনার বর্ণনা ওইরকমই ছিল মাথাটা। তো ওর মাথাটা ওই মহিষটাকে চড় মারে। মহিষটা পাগলের মতো শুরু করতে থাকে। এই দেখে ওই লোকটা ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। তো ওই দিন রাতের বেলা আরেকটি ঘটনা ঘটে। একটা মানে কি সাবালক মেয়ে, উনি রাতের বেলা বের হয়। তো উনি দেখতে পান যে মানে কি
আচ্ছা, 3-4 জন দাঁড়িয়ে আছেন লম্বা, মুখগুলো কেমন বিভৎস, মানে কি জিন প্রেত যেরকম দেখা যায় উনি দেখে উল্টা দিকে দৌড় দেন, ভয়ে বাড়িতে যান, গিয়ে উনি বমি করতে শুরু করেন। তার মা তাকে মানে একই ঘটনা ঘটতে থাকে আবারও সবার ক্ষেত্রেই, এবং সবাই সেই একই ঘটনা ফেস করতে থাকে। এবং এই মাথাটা দিয়ে আপনি এটা লিখেছিলেন আপনার ইমেইলে, কতজন লোক মোটমাট মারা যায়? আসলে মারা যায় হচ্ছে 3 জন, আর 4 জন মারা যায়, আর 4 জন এখনো হসপিটাল অ্যাডমিট আছে। এখনো আছে। এবং আপনি বলছেন যে আজকে কিছু একটা কি যেন ঘটছে। আজকে সন্ধ্যার পরে যে ঘটনাটা ঘটবে, মানে কি পরবর্তী ওই জিনদেরকে ডাকানো হয়, একজন বড় আলেম। তো ওই জিনরা দাবি করেন যে 79টা মুরগির রক্ত আর একটা আস্ত গরুর রক্ত লাগবে, একটা কাফনে কাপড় ধৌত করতে হবে ওই রক্ত দিয়ে। আমরা সেই নিয়ম কানুনে না যাই। হ্যাঁ, তারপরে যে যা লাগবে সেটা জোগাড় করে কি করতে হবে? জোগাড় করে ওই মানে কি রক্তমাখা কাফনে কাপড়টা পুড়িয়ে দিলেই ওনারা চলে যাবে, আর সমস্যা করবে না। তো সবাই টাকা তুলে এটা আজকে করবে সন্ধ্যার পরে। তো এতটুকু আমি শুনেছি। আপনি যার কাছ থেকে শুনেছেন তিনি কতটুকু বিশ্বস্ত আপনার? উনি বিশ্বস্ত বলতে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওখানে উনি আমাকে ফোনে বলেছেন। তার নাম কি? তার নাম হচ্ছে তন্নি। আচ্ছা, ওকে। তো আমরা পরবর্তী আপনার ঘটনায় যাই। আপনার ঘটনা ছোট্ট করে আপনার ঘটনা আমরা শুনবো। পরবর্তী আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। রাসেল ভাই, আমার নাম আশিক, আমি ব্যারেকবাড্ডা থেকে আসছি। তো আমি যে ঘটনা আজকে বলতে যাচ্ছি যে সেটা আমার সাথে ঘটে যাওয়া আজকে থেকে 2 বছর আগের ঘটনা। আমাদের গ্রামে আগে প্রায় কারেন্ট চলে যেত। তো তখন আমরা কারেন্ট চলে যাওয়ার পর থেকে আগে 4 থেকে 5 ঘন্টা কারেন্ট আসতো না, তখন অনেক গরম ছিল। তো আমরা নিচতলা, আমরা 2 তলা থাকি, আমরা দোতলা আমাদের বাসা, আমরা নিচতলা থেকে দোতলা বাসা, দোতলাতে মাঝে মাঝে চলে আসতাম। তো দোতলাতে যখন চলে আসতাম, দোতলার গেট গুলা জানালা গুলা সবসময় খোলা থাকতো। তো আমরা সেখানে থাকতাম, জানালাতে অনেক বাতাস টাতাস আসতো। তো আমার বাবা, আমি এবং আমার কাকা, আমরা সবাই একসাথে তখন একসাথেই থাকতাম। তো আমি একদিন ওনাদের বলছি যে আজকে তোমাদের থাকা দরকার নেই, আমি একাই থাকবো। তো ওনারা রাজি হলেন, আমি একা থাকলাম। তো আব্বারে আমি যখন চলে যেতে বলছি, তো আব্বা চলে গেল। তো আমি একা থাকলাম। একা থাকার পর হঠাৎ কিছুক্ষণ পর দেখি যে আমি যেই ঘরে ছিলাম সেই ঘরের বাহিরে আমার আব্বাই আবার আমাকে ডাকতেছে যে তুই আশিক এদিকে আয়, আশিক তুই এদিকে আয়, তোর সাথে কথা আছে। মানে আপনার বাবা এসেছেন আমার ঘরে আপনাকে দেখতে এবং আপনাকে ডাকাডাকি করছিলেন, তারপরে কি হলো? তারপর আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার আব্বা, আমি ওনারে চলে যেতে বলছি যে তোমার আজকে থাকার দরকার নেই আমার সাথে, তুমি আইসো না। তা উনি আবার আমার কিছুক্ষণ পর ডাকতেছে যে তুই আমার সাথে আয়, আমার সাথে এদিকে আয়। তা আমি ভয়ে তখন চিৎকার করতে লাগলাম। তো আমার নিচতলা থেকে আপনার বাবা আপনার ঘরে আসছে, আপনি ভয় পাচ্ছেন কি জন্য? সে তো আমার এমনিতে আমি ওনারে চলে যেতে বলছি, উনি আমার সাথে থাকেন নাই। কিন্তু হঠাৎই রাত্রে দেখেছি উনি বাহিরে একটা সাদা লুঙ্গি এবং একটা সাদা শার্ট পরা, উনি বাহির থেকে আমার ডাকতেছেন, রুমের বাইরে থেকে ডাকতেছেন। তখন বাড়ির লাইট এবং অন্যান্য সব এতই অন্ধকার ছিল যে ওনার ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। তারপর উনি আমার অনেক বলছিল যে তুই, আমি গেলাম না। তারপর আমার দাদা দাদুও আসলো, আসার পর আমার দেখলো যে আমি অনেক টেমে গেছি। যাওয়ার পরে আমারে ওনারা নিচে নিয়ে গেল। নিচে নিয়ে যাওয়ার পর ওনারা কোরআন থেকে পানি টানি ফু দিয়ে আমার সেই পানিটা দিলে খাইতে। তারপর আমার হঠাৎই চোখটা গেল ঘুরে দিকে যাওয়ার পর দেখলাম যে ঠিক রাত 3টা বাজে। আচ্ছা, তার মানে আপনার বাবা আসলে আসে নাই, ওখানে এসে অন্য মানুষ, এবং সেখানে আপনি দেখছেন। আমাদের হাতে আজকে আর একদমই সময় নেই, আমরা চলে যাই সরাসরি ঘটনায়। এটা 2016 সালের জুন জুলাই মাসের ঘটনা। আমার থানায় প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে একটা পত্র আসলো। সেখানে আমার থানায় একটি প্রাচীন জমিদার বাড়ির কথা উল্লেখ করে ওই বাড়ি সম্পর্কে সকল তথ্য আমাকে মানে এই ব্যাপারে সাহায্য করার কথা বলা হয়। ওই দিন রাতে আমি আমার থানার একজন সোর্স, তার নাম সুমন, তাকে ওই বাড়িটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে আমাকে বলল, দেখুন স্যার, আমি ওই বাড়িটার সম্পর্কে এত কিছু জানি না, তবে হ্যাঁ, ওই বাড়িতে না যাওয়াই ভালো, কারণ ওই বাড়ির আশেপাশে প্রায় 2-4 মাইল এলাকায় কোনো জনবসতি নেই এবং বাড়িটি একটা ভুতুড়ে বাড়ি। আমি বললাম, না, এটা আদেশ, ওইসব ভূত টুত গুল্লি মারো, আমি আগামীকাল সকালে আসবো, তুমি তৈরি থাকবে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সুমন বলল, ঠিক আছে স্যার। পরের দিন কাজে যেতে পারিনি। এর প্রায় 2-3 দিন পরে মোটর সাইকেল করে
হঠাৎ একটা কাজে ওই এলাকায় যাই। ফিরে আসার আগে হঠাৎ ওই বাড়িটার কথা মনে পড়লো। সাথে সাথে সুমনকে কল দেই। একটা মোটর বাইক নিয়ে সেও চলে আসে। তারপর দুজনে রওনা হই ওই বাড়ির উদ্দেশ্যে। বেলা প্রায় 1টা। আমি লক্ষ্য করলাম চারপাশে ফসলি জমি আছে, আর আমরা তার মাঝ দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি। আরো কিছু জায়গা যাওয়ার পরে লক্ষ্য করলাম চারপাশে হালকা জঙ্গল এবং মানুষের চলাচল না থাকায় রাস্তায় স্পেস ছোট হয়ে আসছে। এরপর এক সময় আমরা ওই জমিদার বাড়িতে পৌঁছাই। দেখলাম বাড়ির সামনে 2টি বিশাল পুকুরের অস্তিত্ব আছে, যা এখন জঙ্গল ও কচুরিপানায় ভরপুর। 2 পুকুরের মাঝ দিয়ে রাস্তা আছে এবং 10-15 ফুট পর পর পাথরের কারুকাজ করা কিছু উঁচু পিলার ছিল, যা সময় পরিক্রমায় জঙ্গলে পরিণত হয়েছে। জমিদার বাড়ির সামনে গিয়ে দেখলাম বাড়িটা বেশ পুরনো, 100 থেকে 150 বছর আগের হবে। দীর্ঘকাল মানুষজন না থাকায় একটা পুরো বাড়ির মতো লাগছে এবং আশেপাশের পরিবেশ বেশ নির্জন। বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে সোর্স সুমন বারণ করলো। আমি বললাম, আরে এখন দিন আর আকাশে সূর্য আছে, তোমার ওই ভূত দিনের আলোয় আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে আমি সুমনকে নিয়ে বাড়ির বারান্দায় প্রবেশ করি এবং সাথে সাথে অনুভব করি বাইরের আবহাওয়ার সাথে এর কোনো মিল নেই। একদম ঠান্ডা এবং এক নীরব পরিবেশ। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। দেখলাম ফার্ন জাতীয় উদ্ভিদের কারণে সিঁড়ির তেমন কোনো অস্তিত্ব নেই। দোতলায় বারান্দায় এসে দাঁড়িয়ে অনুভব করলাম একই পরিবেশ, ঠান্ডা, নির্জন। কিছুক্ষণ পরে সুমন বলল, চলেন স্যার যাই। আমি কিছু না বলে বেরিয়ে পড়লাম এবং ফিরে আসলাম থানায়। থানায় এসে ওই প্রত্নতাত্ত্বিক বিভাগের পত্র বের করে ভালো করে পড়ে দেখলাম তারা বাড়িটা সংস্কার করতে চায় এবং এই বাড়িটা ঘিরে তাদের একটি পরিকল্পনা আছে। এর প্রায় 10 দিন পরে 2জন লোক আসলো। তারা ওই বাড়িটায় যেতে চায়, সেই জন্য আমার থানা থেকে সাহায্য চায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যার আমাকে ডাকলেন। আমি ওনাকে আমার পরিদর্শন সম্পর্কে অবহিত করলাম এবং উনি আমাকে বললেন, যেহেতু আপনি একবার ওই জায়গায় গিয়েছেন, তাই আগামীকাল আপনি সময় করে একবার ওনাদের নিয়ে যাবেন। ওনারা ওই জায়গাটি পরিদর্শনে এসেছেন। আমি বললাম, ওকে স্যার। বলে আমি ওনাদের সাথে কথা বলি। ওরা আমার ফোন নাম্বার নিল এবং বলল কাল ফোন করবে। পরের দিন সকাল 11টায় তারা আমার সাথে যোগাযোগ করলো, কিন্তু একটা বিশেষ কাজ থাকায় আমি বিকাল 3টায় যাব বলি ওরা রাজি হলো। উল্লেখ্য, ওই দিন আবহাওয়া তেমন ভালো ছিল না। তারপর ঠিক সময়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সাথে থানার একজন কনস্টেবল নেই, ওর নাম তুষার। প্রায় 4টায় ওই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাই। উল্লেখ্য, আমাদের 2টি মোটর বাইক করে আমরা ওই জায়গায় যাই। যেহেতু 4টা হয়ে গেছে, তাই আমি কিছুক্ষণ তাদের সাথে থাকার পরে দেখলাম আসরের নামাজের সময় হয়ে গেছে। একটা কথা বলতে ভুলে গেছি। যারা আমার সাথে ছিলেন তাদের একজনের নাম রাজু আহমেদ এবং একজন আব্দুল লতিফ। যাই হোক, জমিদার বাড়ির পুকুরের পানিতে ওযু করে একটু ভালো জায়গা দেখে 3জনেই নামাজ আদায় করলাম। নামাজের শেষে লক্ষ্য করলাম আকাশ মেঘলা। আমার সাথে থাকা পুলিশ সদস্য তুষার প্রশ্ন করলো, স্যার কবে শেষ হবে? কবে শেষ হবে? আকাশের অবস্থা ভালো নয়, ওদের বলুন তাড়াতাড়ি শেষ করতে। আমি দেখলাম ওরা 2জন দোতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। আমি ইশারায় আকাশের অবস্থা ও চলে যাওয়ার অনুরোধ করলাম। ওরাও ইশারায় সায় দিল। অনুভব করলাম বৃষ্টি হতে দেরি নেই। ততক্ষণে একটু একটু বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। আরম্ভ হলো প্রচন্ড বৃষ্টি। দেরি না করে সাইকেল 2টি বারান্দায় নিয়ে গেলাম। প্রবল বৃষ্টির সাথে বজ্রপাতের শব্দ। মুহূর্তে একটা ভৌতিক পরিবেশ তৈরি হলো। আমি ও তুষার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দোতলায় গিয়ে ওদের সাথে মিলিত হলাম। দেখলাম ওদের চোখেও ভয়ের ছাপ। সন্ধ্যা হয়নি, তারপরও রাতের মতো অন্ধকার। আমি চিন্তা করলাম এখন কি করা যায়। বৃষ্টি কমেই বেড়ে চলছে এবং এর মধ্যেই বাইক চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ওদের বললাম মাগরিবের নামাজ পড়ে রওনা দিব, আর ততক্ষণে বৃষ্টিও কমে যাবে। মাগরিবের নামাজ শেষ করলাম, কিন্তু বৃষ্টি কমার নাম নেই। আমি প্রাচীন জমিদার বাড়িতে আমরা 4জন হঠাৎ শুনলাম পিছনের দরজায় কেউ নক করছে। আমরা 4জন একে অন্যের দিকে তাকিয়ে আছি। আমরা অবাক। এই নির্জন জনমানবহীন বাড়িতে আমরা 4জন ছাড়া আর কে থাকতে পারে? তারপর লক্ষ্য করলাম একটা জানালা ধপাস করে খুলে গেল এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই ঘরের মধ্যে আলো জ্বলছে। আর আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাড়াতাড়ি নিচে চলে এলাম। চিন্তা করলাম বৃষ্টি যতই হোক
আমরা সাইকেল করে চলে যাব। আর আমি মোটরসাইকেলে উঠে আমি স্টার্ট দিলাম, ওরাও স্টার্ট দিতে চাইলো, কিন্তু ওদের মোটরসাইকেল কোনোভাবেই চালু হচ্ছিল না। আর আমার মোটরসাইকেল হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বৃষ্টি থেমে গেছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, সব চেষ্টা করেও মোটর বাইক চালু করতে পারলাম না। বুঝতে বাকি রইল না আমাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে। রাত তখন 8টা। আমাদের সকলের সাথে মোবাইল ফোন ছিল, আমরা তা দিয়ে যোগাযোগের চেষ্টা করলাম, কিন্তু তাতেও বিফল হলাম। ফোনে সিগন্যাল নেই। আধুনিক সভ্যতার এই যুগে আমরা যোগাযোগবিহীন সবাই বসে পড়লাম। ঠিক তখন সকলে অনুভব করলাম বাড়িটা আস্তে আস্তে আলোকিত হচ্ছে। প্রথমে এক এক ঘরে আলো জ্বলে উঠল। আমরা লক্ষ্য করলাম জমিদার বাড়ির উঠোনের দিকে, দেখলাম 10 থেকে 15 মৃতদেহ ফাঁসিতে ঝুলছে। আবার অনুভব করলাম ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ, বুঝলাম কয়েকজন নারী কাঁদছে। সে কি চিৎকার, এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ। দেখলাম লতিফ সাহেব জ্ঞান হারিয়েছেন। রইলাম আমরা 3 জন। চিন্তা করলাম যে করেই হোক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তুষার ও রাজু সাহেবকে বললাম সাইকেল উপর করে তা থেকে তেল বের করতে হবে। দেখলাম তারা নড়তেও ভয় পাচ্ছে। ধমক দিলাম, তারা উঠল। আমি কিছু শুকনো পাতা ও ডাল সংগ্রহ করলাম ঘরের ভেতর থেকে। এখন এসব ছিটিয়ে একটা বৃত্ত তৈরি করলাম। লতিফ সাহেবকে তুলে আনলাম বৃত্তের মাঝখানে। সাইকেলের তেলের মাঝে কিছু পাতা ও ডাল ঘষে তেল লাগিয়ে নিলাম। এবার আগুন জ্বালাবো। পকেট থেকে গ্যাস লাইট বের করেছি। তখন লক্ষ্য করলাম ওই আঙিনায় ফাঁসিতে ঝুলে থাকা মৃত শরীর একে একে রশি ছিঁড়ে নিচে পড়ছে এবং 5-6 সেকেন্ড পরে অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে যাচ্ছে। আর ঘরের ভেতরে থাকা মহিলার কান্নার শব্দ আরো বিকট আকার ধারণ করছে। পিছনে ফিরে দেখলাম 8-10 জন মানুষ সিঁড়ি বেয়ে উঠে আসছে। পরিস্থিতি সামলাতে আমি আর দেরি না করে আল্লাহর নাম নিয়ে আগুন জ্বালালাম। সাথে সাথে জমিদার বাড়ির আলো নিভে গেল। আগুনের আলোয় আমি দেখলাম যে মহিলাগুলো উপরে উঠে আসছিল এবং যে পুরুষের একে চিৎকার করছিল তারা অদৃশ্য হয়ে গেল। প্রায় 1 ঘন্টা পরে লতিফ সাহেবের জ্ঞান ফিরল। এবার অনুভব করলাম আশেপাশে কোনো অশুভ শক্তি নেই। প্রথমে আমি ওই বৃত্ত থেকে বেরিয়ে সাইকেল চালু করার চেষ্টা করি। 2-3 বার করার পরে, চেষ্টার পরে সেটা চালু হয়। এবার তুষার উঠে দাঁড়ালো, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পরে তার মোটর বাইকও চালু হয়ে গেল। এবার আমরা দুজনে ওদের নিয়ে রওনা দিলাম এবং আল্লাহর রহমতে ওই দিন বিপদ থেকে রক্ষা পেলাম। পরে ওই বাড়ির ইতিহাস জানতে পারি। ওটা ছিল এক মুসলিম জমিদার বাড়ি, যারা ইংরেজের তো আনুগত্য স্বীকার করতে অস্বীকার করে এবং একসময় ইংরেজরা ওই জমিদার বাড়ি আক্রমণ করে। জমিদার ও তার বাড়ির পুরুষদের গাছের ফাঁসির গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে ও বাড়ির মহিলাদের নির্যাতনের পরে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে মারে। এবং এটা ছিল ঘটনা। এই শুক্রবার আসতে চেয়েছিলাম, তবে ছুটি পাইনি। সময় করে যদি পারি কোনো এক শুক্রবার স্টুডিওতে আসবো। আপনাকে স্টুডিওতে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি কখনো না কখনো আপনি ছুটি পাবেন এবং চলে আসবেন। এবং আপনি বলছেন আপনার নাম বললে কোনো সমস্যা নেই, দ্যাটস ওয়াই আপনার নাম আমি আবারও বলছি গিয়াসউদ্দিন। থ্যাংক ইউ সো মাচ। গ্রামের ঘটনা শুনতে চান তো মাছ ধরা নিয়ে একটা ঘটনা আমরা শুনবো, কিন্তু এই ঘটনাটি একেবারে ডিফারেন্ট। আমাদের একজন গেস্ট আজকে এটা শোনাবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। রাসেল ভাই, আপনি আমাকে আবার ইনভাইট করেছেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। জি। আমি আমার ঠিকানাটা বলি। আমার নাম শুভ, আমি এসেছি উত্তর 10 নম্বর কামারপাড়া থেকে। জি। তো ঘটনাটা হচ্ছে আমার আমি যেখানে থাকি সেইখানে এক বৃদ্ধ লোক বলছিল তিনি আমার রিক্সা চালায়, 65-60 বয়স হবে তার। তো এটা হচ্ছে 1965 কি 70 এরকম দিকের ঘটনা আর কি। তিনি যেভাবে বলছে আমি সেভাবে বলি আপনাকে শোনাচ্ছি। তো ঘটনাটা তার চাচাকে নিয়ে। তাদের একসময় এমন সময় ছিল, সে সময় যে আমরা যেহেতু এখন কিনে মাছ খেতে পারি, তো তাদের এরকম সামর্থ্য ছিল না যে তারা মাছ কিনে খাবে। তো তারা প্রতিদিন মাছ ধরে খায় বিলের থেকে। তো যেহেতু সেটা শীতকাল ছিল আর খাল বিলের পানিটা খুব কমই ছিল, তো সে মাছ ধরতে একদিন অনেকদিন পরে, মানে অনেকদিন গ্যাপ পরে মাছ ধরাটা। তো একদিন তারা বের হয়, সে নতুন বিয়ে করে 3-4 মাস পর সে মাছ ধরতে বের হয়। তো মাছ ধরতে গেলে সে কোনো মাছ পায় না, ভাগ্যবশত তুই কোনো মাছই পায় না। তো মাছ না পেয়ে তিনি হতাশে বাড়িতে ফিরে আসে। তো বাড়িতে ফিরে আসলে সে তখন রাসেল ভাই এমন টাইম যে তখন ঘড়িটাও মানে সবার ঘরে ওরকম ঘড়িও নাই, তার ভাষায় আর কি, যে কয়টা বাজে এটা আর কি অনুমান নাই। তো তিনি রাত্রে বাসায় এসে দেখে যে তার ওয়াইফের মতো মানে চুলার পাড়ে বসে, এখানে একটা কথা রাসেল ভাই উনি যেভাবে বলছে, সে চুলার পাড়ের সাথে এখনো নাকি সে তেঁতুল গাছটা আছে, একটা তেঁতুল গাছ ছিল। সে তেঁতুল গাছটার সামনে চুলার পাড়ে বসে রান্না করতেছে, গ্রামের মহিলা যেভাবে রান্না করে। তো ও মুভ করে আছে,
গাছটার দিকে, চুলাটার দিকে। তো তিনি পাশে এসে মানে পিছে বসে বলতেছে, যাক রান্না বসাইছিস, তো রান্না হলে খেতে দে আমাকে, খুব খিদে পাইছে। তো তিনি কিন্তু দেখেন যে রাতটা কয়টা বাজে কিংবা রাত কত হয়েছে, গভীর। তিনি যেহেতু জ্যোৎস্না রাত রাসেল ভাই, আর কুয়াশাও কম, তিনি ভাবছে যে ভোর হয়ে গেছে। তো তিনি দেখে যে তার ওয়াইফ কোনো মানে কথা রিপ্লাই দিচ্ছে না। তো কথা রিপ্লাই না দেওয়ার পরে তিনি অনেক বিরক্ত হয়ে তার শরীরে ধরে হাত দেয়, যে ধাক্কা দেয়, যে কিরে তুই এখনো খেতে দিস না। তো এই হাত দেওয়ার পরে তার মনে হলো যে তিনি কোনো ফ্রিজের ভিতরে হাত দিচ্ছে, এতটা ঠান্ডা। তো তিনি হাত দেওয়ার পর ঠান্ডায় তিনি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে আসছে। তারপর বলতেছে, কিরে তোর শরীর এত ঠান্ডা কেন, তোর কথা বলতে তুই কোনো কথা বলছ না। এবার তিনি কিন্তু কিছু ভয় পাইছিল। ভয় পাওয়ার পর তিনি এই কথা বলার পর তিনি আবার সামনে যায় দেখে যে এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, যে নিচে চুলোতে কোনো আগুন নাই, আর তার ওয়াইফের মানে ঘুমটাটা খুব বড় সড়ো করে দেওয়া, চুলাতে কোনো আগুন নাই, ভাতটা ফুটতেছে, পানি যে ফুটলে যেভাবে বুটবুট শব্দ হয় আর কি একটা, সে ফুটতেছে। তিনি বলতেছে, কিরে রান্না শেষ হয়ে গেছে, তুই ভাত দিস না, ভাতের মার গালিস না, আবার চুলায় আগুনও নিভে গেছে, তোর কোন দিকে খেয়াল আছে? তো এটা তিনি মানে আবার শরীরে ধাক্কা দিলে দেখে ঠান্ডা, খুব শরীরটা খুব ঠান্ডা। তো এবার সে ধাক্কা দিলে ঘুমটাটা উঠে ফেলে সে যা দেখে রাসেল ভাই, যে একটা মানুষের যে আকৃতি, সেটা কোনো মানুষই বলা যায় না। তার চোখ মানে চোখের কোটরটা পুরো খালি, একটা কঙ্কাল বলতে গেলে, পুরো মুখটা একটা কঙ্কাল। তো সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে সে একটা দৌড় দেয় ঘরের ভিতরে। ঘরে দৌড় দিলে দেখে যে তার ওয়াইফ শুয়ে আছে, তার ওয়াইফ বিছনায়, তাহলে বাইরে কে? তো সেটা দেখে সে তার ওয়াইফের দেখে উঠায় যে, এই উঠ, বাইরে কে রান্তাছে, তুই তোকে বাইরে দেখলাম, আর তোর মুখে কোনো গোস্ত নাই, তুই একটা কঙ্কালের মতো, কি ব্যাপার? কি দেখছো তুমি? কয় বাইরে। তো এটা আবার সবাইকে বলার পর তার যে বাবা ছিল, তার বাবাকে এটা বললে তার বাবা বলে যে, তুই রাত্রে মাছ ধরতে যাস, আর যেহেতু নতুন বিয়ে করছিস, তো এখন যাওয়া ঠিক না, আর এত রাত্রে, এখন রাত কয়টা বাজে জানিস? তো এই বলে তার বাবা ঘড়ি দেখে যে রাত প্রায় 3:30 বাজে। তো এই দেখার পর এটা তার কি গ্রামের সবাইকে বলে। তার কথায় যে ওই বিদ্যালয়ের কথা, তিনি রিক্সা চালায়, এখন তার পেশা রিক্সা চালানো, তার চাষের সাথে ঘটা কাহিনী। তো তিনি বলতেছে এখন তার এই তেঁতুল গাছটা আছে। আমি তাদের গ্রামে যাওয়ার জন্য আগ্রহী, যে সেই তেঁতুল গাছটার ছবি একটা তোলার আমার খুব আগ্রহী, যে আমি যেহেতু অনেকগুলো ঘটনা জোগাড় করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাবো আমাদের প্রথম অতিথির পরের ঘটনাটিতে। জি, আসসালামু আলাইকুম, আসসালাম। মোহাম্মদ শাহরুখ রহমান। আমি আমার বাসস্থান নিয়ে আরেকটা ইনসিডেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সো আমার, অ্যাজ আই টোল্ড বিফোর দ্যাট, আমার বাসাটা একটু লাইক হন্টেড টাইপ। সো আমাদের ওই বাসাটা নিয়ে আবার বলছি যে আমাদের কোনো একটা, আমার বাসাটাতে আমি অফেন রাত জাগি, বেশিরভাগ সময় রাত জাগা থাকে। সো এরকম হয় যে আমি এখন ওটা ধরতে পারিনি যে কোন টাইমটা, বাট পুরা বছরে কোনো এক অমাবস্যা রাতে এরকম শোনা যায়। আমাদের বাসাটা তো খুব পুরানো, সো পুরানো বাসার সিঁড়িগুলোতে আপনার লাইট খুব হালকা গ্রিল দিয়ে আপনার রেলিং দেওয়া হয় আপনার সিঁড়ির। সো পুরনো সিঁড়ি যখন কেউ ধরে খুব দ্রুত নামতে থাকবে, আপনারা যারা জানেন তারা দেখতে পারবেন, আপনারা ফিল করতে পারবেন যে একটা ভাইব্রেশন, একটা আয়রনিক সাউন্ড হয়। সো একদিন আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম রাতের দিকে, and that moment like আমাদের বাসাটা হচ্ছে 2 ইউনিটে, আর আমার সামনের রুমটা হচ্ছে আপনার ঠিক সিঁড়ির যেই স্পেসটা থাকে ওইটার সাথে লাইক জাস্ট একটা দেয়ালের জন্য মনে করেন পুরো একটা আলাদা হয়ে গেছে। সো যে আমি কথা বলতে থাকি, অল অফ আ সাডেন দেখি যে আমি শুনতে পারি যে 5তলা বিল্ডিং পুরাটা সিঁড়ি, মানে এক পায়েল পরে, মানে পায়েল তো না, সরি, নুপুর পরে একটা কিছু একটা খুব দ্রুত, মানে একটা স্বাভাবিক মানুষের স্পিডের থেকেও খুব বেশি দ্রুত আপনার 5তলা থেকে নিচে নামতেছে আর নিচ থেকে 5তলা উঠতেছে। এটা র্যাপিড হচ্ছে, 2-3 মিনিট টানা হলো। এন্ড আমি সাহস করতে পারছিলাম না যে আমি গেটটা খুলে দেখবো। এন্ড লাইক বোঝা যাচ্ছিল যে সে গ্রিল ধরেই হাঁটতেছেন, মানে খুব দ্রুত ভাবে মুভ করতেছেন। এন্ড আপনার
আপনার এক পায়ের পায়েল নুপুর ছিল। আর আমাদের বাসার আরেকটা জিনিস, আমাদের বাসার সামনে যে রাস্তাটা, একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে হঠাৎ করে বলে যে আচ্ছা তুই কি কোনো সময় শুনছিস যে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে মাঝরাতে, ঘোড়ার গাড়ি যেটাতে আপনার ঘোড়ার যে খুরের শব্দ আর হচ্ছে ঘোড়ার যে গাড়ির যে চাকার শব্দ, এই চাকার শব্দটা শোনা যায়, বাট আজ পর্যন্ত এটা কেউ দেখে নেই রাসেল ভাই। আর লিটারালি লাইক আমিও এটা একবার শুনছিলাম, বাট আমি এটা হ্যালুসিনেশনও হতে পারে দেখে আমি এখন ওটার উপরে এরকম একটা মাথা ঘামাইনি। আর এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরবর্তী আবারও আপনার কাছে আসবো এবং আপনার যে ঘটনাটা আছে আপনি বলছিলেন যে অ্যাম্বুলেন্স নিয়ে, সেই ঘটনাটি আমরা একটু শুনে ফেলি। নামটা একটু বলবেন আরেকবার। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি শুভ, আমি এসেছি উত্তর 10 নম্বর থেকে। সো আমি আপনাকে ধন্যবাদ আরেকবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার যে দুলা ভাই আছে তার এক বন্ধু, সে মানে প্রথম ড্রাইভিং শিখে। তো ড্রাইভিং শিখে তখন সে রাস্তায় নতুন একটা প্রাইভেট কার ভাড়ায় চালায়। তো একদিন সে একটা টিপ পায়, যশোরে একটা টিপ পায়। সকাল 8টার দিকে ফোন আসে তার কাছে। তো সে 9:30টায় রওনা দেয়। তো তার খুবই উৎসাহ, সে প্রথম টিপ, ফার্স্ট টিপ তার। আর সে কখনো যশোরের দিকে যায় নাই। তো তার বাড়ি ময়মনসিং এর দিকে। তিনি যশোরের দিকে রওনা দেয় 9:30টার দিকে। তো সেখানে যায় পৌঁছাতে প্রায় 4:30 কি 4:30টার দিকে যায় পৌঁছায় ওখানে। তো ওইখানে পৌঁছানোর পরে তিনি ওইখান থেকে খাওয়া দাওয়া করে, যাত্রী নামাইতে খাওয়া দাওয়া করে আর কি আবার ব্যাক করে ঢাকার দিকে 5টার দিকে রওনা দেয়। তো সে চিন্তা করে যে আমি খালি গাড়ি নিয়ে গেলে হয়তো খুবই হবে, তো আমি কিছু যাত্রী পাবো রাস্তায়। তো তিনি গাড়িটা নিয়ে আসতে থাকে। 10-15 কিলোমিটার চালানোর পরে তার গাড়িটা কিছু প্রবলেম দেখা যায়। যে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেলে সে গাড়ি থেকে নামে অনেক চেষ্টা করে, তো তিনি পারে না। গাড়ি ঠিক করতে না পারাতে তিনি অনেক মানে ট্রাই করার পরেও না পারাতে তিনি কোনো একভাবে একটা গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজে নিয়ে যাওয়ার পর গাড়িটা ঠিক করতে করতে প্রায় মনে করেন 10টা কি 11টা বেজে যায়, রাত হয়ে যায় অনেক। তো তিনি রাত্রেবেলা তখন গাড়ি ঠিক করে আবার বিসমিল্লাহ করে গাড়িটা নিয়ে রওনা দেয়। তো তিনি গাড়িটা এত স্লোলি চালাচ্ছিল যে তার চিন্তা ছিল যে যেহেতু এই রোডে সে নতুন, আর রোড সম্পর্কে তারা অনেক ড্রাইভার কিন্তু অনেক ধরনের অনেক কথা শুনে। আমি রাসেল ভাইকে কথা বলে রাখি এখানে, যারা এই মুহূর্তে যেসব লোক এই মুহূর্তে কিন্তু গাড়ি চালাচ্ছে, রেডিও ভিতরে FM শুনছে, আমাদের এই ঘটনাগুলো শুনছে, তারা হয়তো এই রোড সম্পর্কে অনেক কিছু জানে। আর যারা মানিকগঞ্জ রোডে যায় তারা এটা তো অ্যাবসলিউট গাড়িটা জানে, এরকম জিনিস অনেকে দেখেছে। তো আমি ঘটনায় বলে যাচ্ছি। তো তিনি চলে চাচ্ছে যে রাস্তা থেকে যাত্রী পাই আমার যাওয়াটা সহজ হয়ে যাবে, মানে একাকিত্ব গেলে কিন্তু কারো ভালো লাগে না। এই জন্য সে রাস্তাতে সেই আস্তে আস্তে তো তিনি মানে ফেরি পার হয়ে এই পার আসে পরে ঠিক রাস্তা 2:40 কি 3টার দিকে এই পার আসে। তো ওই পার আসার পর মানিকগঞ্জ রোডে যখন উঠে সে তখন দেখে যখন যাত্রী না পাইছে সে এবার গাড়ি স্পিড বাড়িয়ে দেয়। তো কিছুদূর যাওয়ার পর সে যখন মানিকগঞ্জ হাইওয়েতে, তখন সে দেখতে পায় যে কেউ গাড়ি সিগন্যাল দিচ্ছে হাত বাড়িয়ে। তো সে আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করলো যে আল্লাহ রাস্তায় মানে এতক্ষণ ট্রাই করার পর একটা যাত্রী পেয়েছি। তো তিনি গাড়িটা যায় তার কাছে স্লো করতে, ব্রেক করতেই দেখে একটা মেয়ে, কম বয়সী একটা মেয়েটার বয়স আনুমানিক তার বাসায় যে 20 কি 25 হবে। সে বলতেছে যে সে বলার আগে যে সে তো বলবে যে কোথায় যাবেন, সে বলতেছে যে ভাই আমাকে একটু নবীনগর ড্রপ করে দিবেন। তো সে বলতেছে ঠিক আছে আপনি উঠেন, গাড়িতে উঠেন। সে তারপর বলতেছে ভাই আমার কিন্তু টাকা নেই কোনো, বলতে কোনো প্রবলেম না আপনি উঠেন গাড়িতে। তো সে গাড়িতে উঠে পিছের সিটে উঠে যে বসে সে গাড়ি চালাচ্ছে আর জিজ্ঞেস করছে যে আপনার নাম কি, কোথায় থাকেন। সে কোনো মানে কথার জবাব দিচ্ছে না, তার কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। সে তখন বিরক্ত হয়ে গেল যে মেয়েটা হয়তো একটু ইয়া টাইপের। তো সে গাড়িটা চালাচ্ছে আর তার সাথে কোনো কথা বলে না। তো সে কিছু যাওয়ার পরে 10-15 মিনিট গাড়ি চালানোর পরে তার কাছে মনে হচ্ছে যে অকারণে একটা মানুষ অকারণ তো ভয় পাবে, মানে কিভাবে ভয় পাবে সে অকারণে কোনো একটা ভয় পাচ্ছে, কেমন তার মনে ভিতরে অস্থির লাগছে, ভয় পাচ্ছে। সে এবার গান ছেড়ে দিল। তারপরে সে চিন্তা করলো, একটু পরে তার রাসেল ভাইকে একটা কথা বলি, তার নাকে নাকি কোনো একটা গন্ধ আসছিল, পচা কোনো একটা গন্ধ। সে দেখলো যে সে চিন্তা করলো এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, মেয়ের কোনো কথাবার্তা নেই। তো সে আবার গাড়ি চালাচ্ছে আর বলতেছে কি ব্যাপার কোনো কথা বলতেছেন না। সে কোনো উত্তর দেয়। তখন সে গ্লাসের দিকে তাকায়, আয়নার দিকে, যে সে মেয়েটা আছে কিনা। তো যেহেতু পিছের সিট পুরোটা দেখা যাবে, তো দেখে যে মেয়েটার কোনো অস্তিত্ব নেই ভিতরে, মানে মেয়েটা নেই। তো অনেক চেষ্টা করার পর যখন না দেখে তখন সে গাড়িটা স্লো করে পিছের দিকে তাকায়, দেখে না মেয়েটা আছে।
এবার সে আবার গাড়িটা চালায় চালাতে আবার কিছুক্ষণ পরে এসে আবার গ্লাসের দিকে তাকায় যে মেয়েটা এবার আছে কিনা। এবার গ্লাসে কোনো তার ছবি দেখা যাচ্ছে না। এবার সেই গাড়িটা স্লো আবার পিছিয়ে তাকায়। তো এরকম 2-3 বার করার পরে রাসেল ভাই সে যখন গাড়িটা আবার চালাচ্ছে, এবার গন্ধটা আস্তে আস্তে বাড়তে থাকে। গন্ধটা বাড়তে বাড়তে সে বিরক্ত হয়ে যায়। এবার চিন্তা করে যে মেয়েটা কোনো গন্ধ পাচ্ছে না, মেয়েটা তো কোনো জবাব দিতেছে না যে এত গন্ধ আসতেছে, সে তো হয়তো কমপ্লেন করবে যে ভাই এত গন্ধ কেন। তো সে পিছের দিকে তাকায়, গাড়িটা ব্রেক করে যখন পিছের দিকে তাকায় তখন থেকে এবার সত্যিই কোনো মেয়ে নেই গাড়ির ভিতরে। তো এটা দেখার পরে রাসেল ভাই সে এতটা ভয় পেয়ে যায় যে গাড়িটা সে ব্রেক করে দৌড় দিতে বাধ্য হয়। রাস্তার এক সাইডে ব্রেক করে গাড়িটা থেকে বের হয়ে দৌড় দেয়। আচ্ছা, দৌড় দিয়ে সে দূরে কোন এক দোকান দেখতে পায় যে আলো জ্বলতেছে। সে সেখানে দৌড় দিয়ে যে মানে হুড়মুড় করে যে পড়ে যে ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান, এরকম আর কি। তো সে বলতেছে কি হয়েছে। তো সে বলতেছে যে ভাই কয় কি হয়েছে, কয় ও রাসেল ভাই এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। সে যখন গাড়ি থেকে নামে, তো নামার পরে সে কিন্তু প্রথম ডোরটা খুলতেছিল না। রাসেল ভাই এখানে আমার একটা কথা বলতে হয়ে গেছে, সরি আমি লিসেনারদের কাছে সরি বলতেছি, আপনাকে বলছিলাম তাড়াহুড়া বলতে ভুলে গেছি। তো ঘটনাটা হয়েছে সে গাড়ি যখন মেয়েটাকে না দেখে তো সে গাড়ির স্পিডটা বাড়ায় দেয়। তো কিছু দূর গাড়ি চালানোর পরে ড্রাইভ করার পরে দেখে যে গাড়ির সামনে আর কি কেউ আবার সিগন্যাল দিতেছে। তো আবার সিগন্যাল দেওয়ার পরে এবার সে গাড়িটা সামনে যে দেখে যে সেই মেয়েটা আবার সিগন্যাল দিচ্ছে গাড়িতে, যে মেয়েটা গাড়িতে ছিল না। তো সে এবার গাড়ি আরো স্পিড বাড়ায় দেয়। সে গাড়ি আর কোনো থামানোর চিন্তা করে না। গাড়িটা বাড়াই দিলে কিছু দূর যাওয়ার পরে সে এবার দেখে যে গন্ধটা এবার গাড়িতে আসতেছে। মেয়েটা দেখো তো সে উঠায় নেয় গাড়িতে। এবার তখন সে দেখে যে ফিল করে যে মেয়েটা এবার গাড়িতে এবার সে তো গাড়ি ব্রেক করতে চায়, বাট গাড়িটা ব্রেক হচ্ছে না। সে এবার আল্লাহর নাম নিয়ে দোয়া পড়া শুরু করে, তখন গাড়িটা ব্রেক হয়। ব্রেক করে সে নেমেই এক দূরে এক দোকানে যে সেখানে বলতেছে ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান। তো লোকজন বলছে কি হয়েছে। তো সেই সব ঘটনা খুলে বলে লোকজন বলতেছে ভাই আপনি এক কাজ করেন, আপনি এত রাতে আর এখান থেকে যায়েন না, আপনি দোকানে থাকেন, এখানে থাকেন, সকাল হলে যান। পরে বলতেছে ভাই আমার সাথে এরকম ঘটতো কেন। সে একটা জিজ্ঞেস করছে, বলছে ভাই আপনার সাথে একার সাথে ঘটে নাই। এই মানিকগঞ্জ রোডে এমনও আছে, এরকম অনেকে দেখেছে, যারা জানে তারা কখনো রাস্তায় গাড়ি থামায় না। যারা একা গাড়ি চালা আসে তারা কখনো গাড়ি চালায় না, আসে না, আর গাড়ি থামায় না। আর আপনি গাড়িটা থামাইছেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল, আর ওকে উঠানোটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, শুনি আমরা। আমি ভাইয়া গত সপ্তাহে আসতে পারিনি, কারণ একটা খুব বিপদে পড়ে গেছিলাম। সেটা আমাদের আজিমপুর এলাকারই কবরস্থানে। তো আজিমপুর কবরস্থান এলাকার আশপাশ এলাকায় সে এক বাড়িতে গত 2015 সালে একটা মেয়েকে জিনে ধরেছিল, সেটা আমি তদবির করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এতদিন খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে 2017-এর 26 তারিখ বুধবার রাত্রিতে তার একটু সমস্যা দেখা দেয় পুনরায়। তো রাত্রিবেলা ঘুমানোর সময়তেই তার খুব সমস্যা, হঠাৎ মাথা ধরা, পেট ব্যথা, নানান সমস্যা, এবং এমনকি তার বাবা মার ভাইয়ার সাথে দুর্ব্যবহার করতেছিল, এবং ও যে সবাইকে আঘাত করতেছিল, তো ওর ভাইয়া ওর বাবাও তার শক্তিতে পারতেছে না, এত শক্তি তার গায়ে চলে আসছে। তো এটা ওর মা তখন বুঝে গেছে হয়তো পুনরায় আবার পূর্বে কোনো ওই যে জিনটা ছিল সেটা হয়তো আবার তাকে ধরা হয়েছে বা ক্ষতিগ্রস্ত। তো সেই রাত্রিতে আমাকে ফোন করা হয়েছিল। তো আমি বলছি আগামীকাল আসবো, আজকে তো এখন তো আসতে পারবো না, সমস্যা। তো ওনারা সকাল পর্যন্ত অপেক্ষা করছে। সকালবেলা যখন তার শারীরিক খুব সমস্যা হয়ে যায়, তখন তারা ডাক্তার কাছ থেকে নিয়ে যায়, ডাক্তারখানা থেকে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। তো তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর সে ঘুমাইতে পারেনি, তার খুব প্রচন্ড সমস্যা হচ্ছিল। পরবর্তীতে সে মেয়ে দুপুরের দিকে নিজেই গলায় ফাঁস দেওয়ার জন্য নির্জন কক্ষে গিয়ে সিলিং ফ্যানের মধ্যে যখন ওড়নাটা সে পেঁচিয়ে নেয় এবং সে ফাঁস দিবে, তখন ওদের বাড়ির 7 তলা বেলকুনির সামনে যে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে আজিমপুর কবরস্থানটা দেখা যায়। তো ফাঁস দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অথচ সে কবরস্থানের দিকে যখন দৃষ্টিটা চলে গেল, কিছুক্ষণের মধ্যে সে দেখতে পাইতেছে যে ওর কাছে মনে হলো যে আজিমপুর কবরস্থান থেকেই যে কোনো তার কাছে খুব সামনাসামনি এসে একজন ডান কানে আর একজন বাম কানে, দুজন দুই কানের মধ্যে তাকে ফু দিয়ে দিল। এই ফু দেওয়ার সাথে সাথে ও চিৎকার দিয়ে নিচে পড়ে গেছে এবং খুব আঘাত পাইছে, এবং সাথে সাথে তার ভীষণ জ্বর।
তোর বাবা মা আমাকে ওকে যখন ঘুম পাড়ে দিল, বিছানা নিয়ে গেল এবং সাথে সাথে আমাকে ফোন করলো যে এই এক্ষুনি আসতে হবে, কারণ ওর অবস্থা খুব খারাপ, আপনি চলে আসুন। তো আমি সেইখানে যাই। যাওয়ার পর যেখানে গেছি তার বাসায় যখন যাওয়া হয়, দেখি গিয়ে ওর দুটা পা, কবজিটা শুধু বিছানায়, আর বাকি পুরো শরীরটা ভাসমান অবস্থায় শুধু আঁচড় খাইতেছে, বারবার আঁচড় মারতেছে, একবার নয় 3-4 বার এরকম পুরো শরীরটাকে শূন্য উপরে ভাসিয়ে নেয়, আবার নিচে ফেলে দেয়। তো এরকম বারবার আশ্রাইতেছে। তো আমি বললাম ঠিক আছে আপনারা সরে দাঁড়ান, আমি দেখতেছি। তখন আমি কোরআন থেকে তেলাওয়াত করে যখন একটা ফু দিয়ে দেই, তখন সে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু যখন সে অজ্ঞান হয়, নিজের হাত দিয়ে তার কপালের মধ্যে এমন ভাবে আঁচড় মারে, গায়ের মধ্যে যে এমন ভাবে আঁচড় মারতেছে, সাথে সাথে সেইগুলো চিরে চিরে রক্ত বের হইতেছে, খুব আঁচড়ে তাক রক্ত বের হইতেছে। এরপর আমি আবার কোরআন এক গ্লাস পানি নিলাম, পানির মধ্যে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে ঘরটার মধ্যে ছিটিয়ে দিলাম। ওই মুহূর্তে সে একটু থামছে, কিন্তু ওর ভাই কাছে ছিল। হঠাৎ করে তার ভাই, ওর ভাইয়ের গলার মধ্যে খুব চাপ দিয়ে ধরছে, দিয়ে এক কথাই বলতেছে, আমি তো ওর কাছ থেকে যাব না, আমি ওর খাইলেই থাকবো, আমাকে কেউ তাড়াতে পারবি না, তুই কেন আসলি? তখন আমি তাদেরকে বলি ঠিক আছে আপনারা ঘরের থেকে যারা আছেন চলে যান, যাওয়ার সময় দরজাটা বন্ধ করুন এবং বাতিটা নিভিয়ে দেন, আমি বাকিগুলো দেখতেছি। তো ওরা সবাই বের হয়ে গেল, ওর ভাই আর ওর ছোট বোন যে ক্ষতিগ্রস্ত তারা রয়ে গেল। তো ঘরের বাতিটা বন্ধ করে যখন আমি দরজা বন্ধ করে আমি আমার তদবির করলাম, দুজন শান্ত হলো কিছুক্ষণ। খুব শান্ত হওয়ার পরে আমি পুনরায় তাদেরকে তদবির করে তার বাবা মাকে বললাম ঠিক আছে আমি এক সময় আবার আসবো, এসে আমি ঘরটা আপনাদের বন্ধ করে দিয়ে যাবো নি, আর ওদের কাছে কিছু রাখার জন্য দিয়ে যাবো নি দোয়া। যখন আমি বাসার থেকে বের হয়ে কিছু দূরে আগালাম, তো ও নাকি ওর যে মেয়েটাকে জিন ক্ষতিগ্রস্ত, ও নাকি ওর মাকে বলতেছে দেখ এক্ষণে আমাকে মাছ খাওয়াতে হবে, আমাকে মুরগি খাওয়াতে হবে, যদি এক্ষণে মাছ এবং মুরগি আমাকে খাওয়াতে দিস তাহলে আমি আর আসবো না, আমি চলে যাব। তোর মা সাথে সাথে আমাকে আবার ফোন করলো যে আপনি এক্ষণে আসেন, কেননা ও তো হাজির আছে, ওর শরীরেই কেন এলোমেলো কথা বলতেছে আর বলতেছে মাছ খাবে মুরগি খাবে, তা আপনার কাছাকাছি থাকলে ভালো হয়। তা আমি সেখানে আবার পুনরায় যাই, যে যখন বসার পরে আমি জিজ্ঞেস করলাম কি তুমি বলতেছিলে? তো বলতেছে আমি মাছ খাবো, আমাকে যদি এক্ষণে মাছ এনে দেয় আমি মাছ খেয়ে চলে যাব এবং মুরগিও খাওয়াতে হবে। তখন বললাম না এগুলো খাওয়ানো যাবে না, তুমি নিজ থেকেই ওকে তুমি কোনো ক্ষতিও করবা না, আমিও তোমাকে কোনোভাবে কোনো কষ্ট দেব না, আমি তোমাকে কোনো কষ্ট ভাবে না দিয়ে আমি তোমাকে বলতেছি আপোষের মাধ্যমে তুমি চলে যাও। পরবর্তীতে সে যাবেই না যাবে না, তো অবশেষে আমার হাতের মধ্যে খুব কামড় মারে, এই হাতের মধ্যে আঘাত করা হয়, পরে সেটা আমি তদবির মাধ্যমে সেটাকে ছাড়ি দিয়ে আসি, মাছও দেওয়া হয়নি, মুরগি আমি সেটাকে নিষেধ করে দিয়ে আসছি। বলছি যাবারটা এখন কেমন আছে উনি? এমনি আমি শুনতে পাচ্ছি যেমন ভালো আছে, শুধু গায়ের রংটা নাকি একটু ফর্সা থেকে কালো, কালো থেকে ফর্সা হয়ে আসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমরা ঘটনায় যাই। ঘটনাটা আপনি যেটা বলছিলেন, আমরা প্রথম ঘটনাটা একটু শুনি। আচ্ছা ভাইয়া, তো এই ঘটনা হচ্ছে ভাইয়া 2006 সালের। জি, 2006 সালে মেরাদিয়া, এটা হচ্ছে একটা পোড়াবাড়ি রিলেটেড কাহিনী। জি। তো পোড়াবাড়ির আশেপাশে মানে কিছু গ্রাম ছিল বা বাড়ি ছিল। তো আমি যে ঘটনাটা কালেক্ট করা হয়েছে আমার এক বড় ভাই ইমরান ভাইয়ের কাছ থেকে। তো ইমরান ভাইয়ের কাছ থেকে ঘটনাটা আমরা শুনেছি এভাবে যে পোড়াবাড়ির আশেপাশে একটা বাড়ি ছিল, বাড়ির একটা ছেলে ছিল। তো ছেলের নাম হচ্ছে সুমন, ওর বয়স 7 থেকে 8 বছরের মতো ভাইয়া। তো সুমন অনেকটা মানে চঞ্চল টাইপের ছেলে ছিল এবং অনেকটা কিউট ছিল, তো যার কারণে সুমনকে সবাই আদরও করতো, আবার বকাবকি তো করতোই ওর চঞ্চলতার কারণে। তো ভাই কাহিনীটা এমন ভাবে শুরু হয় যে যে কোনো শনিবারে 12টার দিকে, দুপুর 12টার দিকে সুমন হারায় যায়। আচ্ছা, ঠিক আছে। তো সুমন হারায় যাবে, আর ভাইয়া বলে রাখা ভালো যে সুমনের বাবা মার আর কোনো সন্তান ছিল না, সুমন একাই তাদের সন্তান ছিল। তো অনেক তদবির করে সুমনকে তারা মানে নিজেদের ইয়েতে আনা হয়। পরে এখন সুমন হারিয়ে যাওয়ার পরে বাবা মা অনেক খোঁজাখুঁজি করে, তো খুঁজতে খুঁজতে এমন অবস্থা হয় যে 2 দিন যাবত তোকে খুঁজে পাওয়া যায় না। তো এর মধ্যে মানে যেদিন হারানো যায় ওদিনই একটা বৃদ্ধ লোক এসে বলে যে সুমনকে আমি দেখেছি পোড়াবাড়িতে। ঠিক আছে। তো পোড়াবাড়ির ওখানে খোঁজা হয়, কিন্তু পোড়াবাড়ির ওখানে আসলে সুমনকে পাওয়া যায়নি, কারণ পোড়াবাড়িটা ছিল পুরোটা দেয়াল দিয়ে ঘেরা। তো পরে ভাইয়া 2 দিন কেটে যায়।
2 দিন কেটে যাওয়ার পর একদিন সুমনের বয়সী কিছু ছেলে তো বলতেছে যে সুমনকে আমরা দেখছি। তো সুমনকে তোমরা কোথায় দেখছো? তো বলতেছে যে আমি পোড়া বাড়িতে সুমনকে দেখছি। তো এখন কেউ বিশ্বাস করতেছে না, কারণ ভাইয়া পোড়া বাড়ি আবার একটা কাহিনী আছে। আমি ছোট করে কাহিনীটা একটু যদি বলেন তো বলতে পারি। জি বলেন প্লিজ। পোড়া বাড়ির কাহিনীটা হচ্ছে এরকম যে পোড়া বাড়িটা ছিল 3 জন সন্ন্যাসীর। তো 3 জনের মধ্যে 2 জন ছিল মহিলা, একজন বৃদ্ধ আর একজন নারী, আরেকটা ছিল পুরুষ। তো তারা শুধু সন্ন্যাস এবং সন্ন্যাসের জন্যই আর কি বাসায় থাকতো। তো তারা ওখানে ধ্যান করতো। তো একদিন দেখা গেল যে বাড়িটায় আগুন লেগে গেছে। আগুন লেগে যাওয়ার পরে বাড়িটা যখন মানে আগুন নিভানো হলো তো নিভানোর পরে আর বাড়ির ভিতরে কোনো লাশ খুঁজে পাওয়া যায়নি ভাইয়া। তো এতে হয়েছে যে গ্রামের লোকজন বিভিন্ন ধরনের মতামত দিছে যে হতে পারে যে লাশটা হতে পারে তারা সন্ন্যাস করতে করতে গায়েব হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। আবার কেউ কেউ বলতেছে যে বাড়িটা তারা সকালে আগুন লাগিয়ে তারা গ্রাম ছেড়ে চলে গেছে। আর বাড়িটা ছিল আপনার চারপাশে দেয়াল দিয়ে ঘেরা। দেয়াল দিয়ে ঘেরা, এত উঁচু দেয়াল যে এখানে একটা 7-8 বছরের বাচ্চার তো যাওয়ার প্রশ্নই আসে না। প্লাস হচ্ছে আমাদের মতো বয়সের ছেলেদের মেয়েদের যেতেও ওখানে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো ভাই কাহিনীতে আসি। তো যখন 2টা ছেলে বললো যে সুমনকে আমরা দেখেছি বাসায়, তো কেউ বিশ্বাস করতেছে না। তো এমন সময় ওর সুমনের মামা যে ছিল সে কাহিনীটা মোটামুটি বললো যে ঠিক আছে, যেহেতু তোরা দেখছিস তা আমি যাই দেখি। সে তার 4-5 জন লোক নিয়ে গেল, বাড়ি দেয়াল টপকে ভিতরে গেল। তো ভিতরে যাওয়ার পরে ভাইয়া সে সারা ঘর তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। 1তলা 2তলা ছিল, 2তলাটা ছিল হচ্ছে আপনার টিন শেডের, কিন্তু উপর থেকে টিন মানে পোড়া বাড়ি তো টিন কিছু ছিল না। তো পুরা বাড়িটা তন্ন করে খোঁজার পরেও সুমনকে পাওয়া গেল না। তো যখন তারা ব্যাক করে চলে আসবে এমন সময় একটা বৃদ্ধ লোক বলতেছে যে আমি টয়লেটের কাছে কিছু একটা দেখতেছি। আচ্ছা। তো টয়লেটের কাছে যে দেখা হলো যে একটা বাচ্চা উলঙ্গ ভাবে বসে আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটা দেখার পর বাচ্চাকে ডাক দেওয়া হলো, কিন্তু বাচ্চা কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা, রেসপন্স করতেছে না এবং কাউকে চিনতে পারতেছে না। তো বাচ্চার মা যখন সামনে গেল তখন সে চিনতে পারলো যেটা হচ্ছে তারই ছেলে সুমন। পরে বাচ্চার মা তাকে কোলে করে নিয়ে আসলো, আর বাচ্চা তার মাকে শুধুমাত্র চিনতে পারলো আর মা বলে ডাক দিল। তো বাচ্চার মা তাকে কোলে করে বাসায় চলে আসলো। তো বাসায় চলে আসে ফ্রেশ হওয়ার পরে মানে এত কষ্টের করার পরে ছেলেকে পাওয়া গেল, আদর যত্ন হলো। তো কিছুদিন পর লক্ষ্য করা গেল যে ছেলে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে বলতে এমন ভাবে যে তার শরীরে শুধু চামড়ার হাড্ডি আছে, মাংস বলতে কিছু নেই। চামড়ার হাড্ডি আছে, মাংস বলতে কিছু নেই। তো তারপরে হচ্ছে যে তার খাবার মানে সে আগে খুব কমই খেত, এখন মানে সে এত পরিমাণে খাবার বাড়িয়ে দিয়েছে। যেমন হচ্ছে আমি উদাহরণ একটা দিই, তখন 2006 সালের দিকে একটা ডানো দুধের ডিব্বা পাওয়া যেত, 1400 না কত টাকা জানি দাম ছিল, আমার ভাই খেয়াল নেই, মানে বড় একটা ডিব্বা। ও এই দুধের ডিব্বা 1 বছর খায় উঠতো। তারপর সুজি দেন বা যে কোনো ধরনের একটা খাবার দেন ওইটা খেয়ে ফেলতো। তো এটা সবাই মানে একটু অড লাগার কারণে সবাই একটু এটা নিয়ে কথা বলতো, মানে এটা যথেষ্ট অড লাগার কথা। হ্যাঁ। তো পরে যখন বাবা আসে, বাবা জানতে পারে, তো বাবা বলে যে আমার ছেলে, আমার একটা মাত্র ছেলে, ও যা খুশি খাক, আমার তো টাকা পয়সার অভাব নেই, ও যা খুশি খাক, সমস্যা নেই। তো এটা মানে অতটা কেউ গুরুত্ব দেয় না। পরে আস্তে আস্তে চলতে থাকে দিন, মানে মাঝখানে মনে হয় 4-5 দিন চলে গেছে। তো যাওয়ার পরে একদিন হঠাৎ করে সুমনের মা লক্ষ্য করলো যে সুমন তার ডান হাতের প্রথম আঙ্গুলটা সে চাবাচ্ছে। চাবানোর এইটা দেখার পর সুমনের মা করলো কি, সুমনের হাতটা সরিয়ে দিল। আচ্ছা। তো সরিয়ে দেওয়ার পর সুমন কান্নাকাটি শুরু করলো। ও ভাই একটা কথা বলতে ভুলে গেছি আমি, যে সুমন 2টা সেন্টেন্স শুধু বলতে পারতো, মা আর হচ্ছে খাবার, কিছু খাবো খেতে দে, কিছু খাবো খেতে দে, এই কথাটা বলতে ভুলে গেছি। তো ও দেখা যেত যে মানে যখন ওকে খাবার দেওয়া হতো না বা কিছু হতো না, তো ও আঙ্গুল চাপাচ্ছে। তো এই আঙ্গুল চাপানোর ফলে পরে এটা ওর হাত সরাই দিল, কান্নাকাটি করতো। পরে হচ্ছে আবার ওর মা যখন আঙ্গুলটা মুখে দিয়ে দিত তখন আবার সব চুপ, ঠিক আছে। আচ্ছা। তো ওদিন রাত্রেবেলা সুমনকে বিছানায় যখন ঘুম পাড়ানো হলো তখন দেখতেছি সে ওই আঙ্গুল চাপাতে ঘুমিয়ে পড়ে।
পরে সকালবেলা যখন সুমনের মা উঠলো, তো সে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ ট্রেশ হয়ে। যখন সে রুমের ভিতর আসলো, এসে সে একটা বিকট একটা চিৎকার দিল। চিৎকার আশেপাশের লোকজন চলে আসলো। তাই কাহিনীটা শুরু হলো এখান থেকে, যে লোকজন আসার পরে যা দেখলো যে সুমন তার ডান হাতের ছোট আঙ্গুলটা বাঁধে এবং হাতের কবজির যে হাড্ডিটা থাকে, মোটা হাড্ডিটা, সেই হাতের কবজির যে মোটা হাড্ডিটা থাকে সেই হাড্ডিটা সেও খেয়ে ফেলছে। মানে 4টা আঙ্গুল আর হাতের কবজির হাড্ডি খেয়ে ফেলছে এবং সে এখনো চাবাচ্ছে হাতের এই জায়গাটা, সে এখনো চাবাচ্ছে। তো এই যে জিনিস দেখার পর সবাই তো মানে হাহাকার করতে লাগলো। তো সুমনের দাদি এসে সুমনের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। সরিয়ে দেওয়ার পরে ও কান্নাকাটি শুরু করলো, মানে কামড়াতে আসলো। আর ভাই একটা জিনিস সে খেয়াল করলো যে সে যে তার হাত খেয়ে ফেলছে, কিন্তু বিছানার উপরে 2 ফোঁটা ব্লাড ছাড়া আর কোনো রক্ত নেই। 2 ফোঁটা রক্ত বিছানার উপরে আছে। তো এই জিনিস দেখার পরে মানুষকে কামড়াতে আসার চেষ্টা করতেছে। তখন তাকে বেঁধে ফেলা হলো খাটের সাথে, বাম হাত বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো। ডাক্তার আনা হলো। তো ভাই ডাক্তার আসার পর ডাক্তার তার বাম হাতে মানে 2 থেকে 300 বার ঘা করলো, কিন্তু কোনো রগ তার হাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে সে ইঞ্জেকশন দিয়ে ওকে অবশ করবে বা কিছু একটা করবে। তো যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সুমনের বাবা মা মানে অতিষ্ঠ হয়ে গিয়ে বললো যে বাদ দেন, আমার ছেলেকে আর কষ্ট দেওয়া লাগবে না, যদি মরে যায় আমার কোনো আপত্তি নেই। এই কথা বলে সে ডাক্তারকে বিদায় করে দিল। তো ডাক্তার চলে গেল। তো ইমরান ভাইয়ের যে কাহিনী বলতেছিলাম, ইমরান ভাই তখন আবার স্পটে ছিল। তো ইমরান ভাই তখন লক্ষ্য করলো ছেলের চোখের দিকে তাকাইলো। চোখের দিকে তাকাই দেখলো কি যে ভাইয়া, মানুষ মারা গেলে বা ধরেন আমি যদি একটা মাছের বর্ণনা, যে মাছ যদি মারা যাওয়ার পর ভেসে ওঠে পানিতে, তখন মাছের চোখটা একটা সাদা ফ্যাকাশে একটা রূপ হয়ে যায়। তো ওই ছেলের চোখটাও এরকম ফ্যাকাশে একটা রূপ হয়ে গেছে। তো সেই চোখ দেখার পরে সে আর সাহস করে তার হাত দেখার চেষ্টা করলো না। সে তাড়াতাড়ি চলে গেল একটা মাদ্রাসায় মাওলানা বা মৌলভীকে ডাকতে। তো মৌলভী যখন বাসায় আসলো, তো তাকে যখন হাতটা দেখানো হলো, হাতটা দেখানোর পরে সে ওরে বাবারে বলে চলে গেল এখান থেকে, যে এই কাজ আমার পক্ষে করা সম্ভব না। পরে তাকে যখন ধরা হলো, সে বললো যে এটা গ্রামে একটা মহামারী ঢুকছে, অনেক ক্ষতি করতে পারে, এই কাজ আমি কেন, কেউই করতে পারবে না, আমার মাফ করে দিয়ে, আমার বাচ্চার অনেক ইচ্ছা আছে, এই বলে সে চলে গেল। তো ভাইয়া ওই তখন সময়টা ছিল হচ্ছে আপনার সবে বরাত থেকে রোজার মাঝখানে যে 15 দিনের মধ্যে একটা গ্যাপ থাকে, ওই সময়টা। তো ওই সময় আবার বাইরের কান্ট্রি থেকে আমাদের দেশে ইসলাম প্রচারের জন্য কিছু লোক আসতো। তো তাদের একটু বর্ণনা দিতে গেলে এরকম, যে তারা ছিল 15 জনের একটা টিম, 15 জনের টিম। তাদের বড় মানে যে সবচেয়ে মানে যে মেন ছিল, তার দাড়ি ছিল আপনার হাঁটু পর্যন্ত, ঠিক আছে? তো হাঁটু পর্যন্ত দাড়ি ছিল। আর যে সবচেয়ে ছোট মানে ছিল, তার দাড়ি ছিল পেট পর্যন্ত। তো এরকম 15 জন তারা এমন ভাবে চলাফেরা করতো যে তাদের দেখলে মনে হতো তারা একজন আরেকজনের ব্যাকআপ হিসেবে কাজ করতেছে। মানে কেউ কোথাও একা একা যেত না, সবাই 2 জনই মানে 15 জনই একসাথে তারা যা কিছু করতে একসাথে করতো। তো সুমনের বাবা এসে তাদের কাছে মানে অনেক আকুতি মিনতি করলো যে আপনি প্লিজ আমার ছেলেটাকে দেখেন, আমার ছেলেটা এই অবস্থা। তো তারা কখনো এইসব কাজে যায় না। তো বাবার এই দেখে তারা বললো আচ্ছা ঠিক আছে, আমরা যাবো আপনাদের বাসায়। তো বাসায় আসার পরে তারা এমন ভাবে দাঁড়ালো যে মানে একজন আরেকজনকে দিতেছে, সাপোর্ট করে দাঁড়িয়েছে, আর বলছে যে আপনারা দরজাটা ফাঁক করে তারপর দাঁড়ান। পরে তাকে যে মেইন হুজুর ছিল, তাকে হাতটা দেখানোর পরে সে হাতটা খুব ভালোভাবে দেখলো। দেখার পরে সে প্রশ্নটা করলো যে আচ্ছা, আপনারা কি এখনো বুঝতে পারেননি যে আপনাদের ছেলেটা মৃত? তো এই কথাটা বলার পরে মানে সুমনের মা চিল্লাচিল্লি করে কান্নাকাটি শুরু করলো। তো কান্নাকাটি শুরু করার পরে সুমনের মাকে বলা হলো যে তুমি চুপ থাকো, আগে হুজুরের কথা বলতে চাও, তারপর তুমি কথা বলো। বলতেছে, তারপরে হুজুর বলতেছে যে ওর তো চোখটা দেখলে আপনারা বুঝতে পারছেন, কারণ চোখের উপরে একটা ফ্যাকাশে দাগ পড়ছে। এই দাগটা হচ্ছে কেউ মারা গেলে পরে, ও তো শনিবার দিন যেদিন হারায় গেছিল সেদিনে ও মারা গেছে। তো মারা গেছে কিভাবে সেটা ঘটনা সেভাবে বললো যে শনিবার দিন একটা পিশাচ শ্রেণী কিছু একটা ওকে খেয়ে ফেলছে, মানে ওর ভিতরে ঢুকে ওর রক্ত খেয়ে ফেলছে। তো রক্ত খেয়ে ফেলার ফলে ও ওই দিনই মারা গেছে, কিন্তু পিশাচটা ওর ভিতরে ঢুকে আছে। কারণ হচ্ছে
ও চাইছিল যে গ্রামে ঢুকে আরো কিছু বাচ্চাদের ক্ষতি করবে, কিন্তু সে ক্ষতি করতে পারেনি, কোনো উপায় পায়নি ক্ষতি করার, কারণ বাচ্চাটাকে খুব আদর করা মানে বাসায় রাখা হয়েছে, কারণ অন্য বাচ্চাদের সাথে খেলতে দেওয়া হয়নি কিছু না। তারপরে দেখা গেল যে তো এখন সে কারো ক্ষতি করতে না পেরে সে বলতেছে যে মানে সে চলে যাওয়ার আগে সে যে এই গ্রামে এসেছিল এটার একটা প্রমাণ রাখার জন্য সে এই বাচ্চার হাতটা খেয়ে ফেলছে, এবং এই প্রমাণ রাখার জন্য সে কাজটা করছে, ইনশাল্লাহ আর কোনো ক্ষতি করবে না, আমি আজকের মতো আসি এই বলে হুজুরটা চলে গেল। তো ওই দিন রাত্রি ভাইয়া বাচ্চাটা সুমন মারা গেল। তো মারা যাওয়ার পরে সুমনকে খবর টবর দেওয়া হলো। পরে ভাই এখন মনে হয় ওনাদের সন্তান হয়েছে, এরপরে নেক্সট সন্তান হয়েছে, আর ওর বাবা মনে হয় একটু পাগল টাইপের হয়ে গেছিল। পরে ভাই এখন আর কিছু বলতে পারি না, এখন খবর এটার কোনো ব্যাখ্যা আমি জানি না বা ওনার সম্পর্কে কোনো খবর নেই। তবে মেরাদিয়া হাট বা বর্ণশ্রীতে একটা পোড়াবাড়ি আছে, এই সম্পর্কে যদি কেউ জানতে চায় অবশ্যই জানতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আপনার ঘটনায় যাই, আমরা একটা ঘটনা শুনে আসি এর মধ্যে। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা বেশ আগের ঘটনা, ইটস লাইক 90s এর দিকের, 90s মানে লেট 80s 90s শুরু হচ্ছে এরকম একটা সময়। আমি একটা জায়গায় স্পেসিফিক নাম বলবো না, ঢাকা শহরে কোন একটা জায়গা, এবং জায়গাটা তখন ডেভেলপ হচ্ছিল, মানে এক্সপ্যান্ড হচ্ছিল, মানে জায়গাটা খুব রিনাউন্ড একটা জায়গা, এবং রিনাউন্ড জায়গাটার একটা অংশ এক্সপ্যান্ড হচ্ছিল। শুধু বলি ওখানে নদী ছিল একসময়, নদীটা ভরাট করে পরে সবাই বুঝে গেছে তৈরি করা হয়েছে এরকম একটা জায়গায়। নদীটা অনেক জায়গায় ভরাট করা হয়েছে। ঠিক আছে, ওইটা আপনি যখন বলছেন তখন সবার মাথায় প্রথমেই একটা ছবি ভেসে ওঠে। তো ওই এলাকাতে আমার পরিচিত আর কি এক ফ্রেন্ডের ওর বাবা ওখানে জায়গা কিনেছিল। আচ্ছা, আরো আগে তখন যখন জায়গা কিনেছিল তখন রাসেল ভাই যে জায়গাটা কাইন্ড অফ নদী ছিল, মানে নদী মারা যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ওই নৌকায় করে বাঁশ দিয়ে দেখাতো আর কি যেসব জায়গায় জায়গা হতে পারে বা এরকম হবে এরকম। তো যাই হোক, পরবর্তীতে ওই অবস্থায় জায়গা কেনার পর জায়গা যখন উনি পান, যখন জায়গাটাকে ভরাট করে ফেলা হয়, তো তখন কিন্তু বেশ বিস্তীর্ণ একটা প্রান্তরের মতো ছিল আর কি। তো আমাদের সেই ফ্রেন্ডের বাবা যখন ডিসাইড করে যে ওখানে বাড়ি করবে, তখনও দেখা যাচ্ছিল বিভিন্ন প্লট গুলো আর কি আপনার বেশ দূরত্বে পড়েছে, এবং দেখা যাচ্ছে একটা প্লটে কেউ উঠেছে আর একটা প্লটে কেউ নাই, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো ওই ফ্রেন্ডের বাসায় অনেকে যেত আড্ডা মারতে আর কি। তা আমাদের দুজন ফ্রেন্ড একদিন বৃষ্টির সময় আর কি, মানে বৃষ্টির দিন, তখন আড্ডা দিতে গেছে ওর বাসায় আর কি। তো ও খুব গোবেচারা টাইপের ছিল আর কি, যার বাসায় যেত খুব ঠান্ডা টাইপের, কারোই নাম বলছি না কারণ অনেকে চিনে ফেলবে ওদের। তো খুব ঠান্ডা টাইপের ছিল। তো ওর বাবা খুব শাসনে রাখতো তাকে, প্রচন্ড শাসনে রাখতো। আচ্ছা, তো যাই হোক, তো আড্ডা দিতে গেছে বৃষ্টির দিন, এই আড্ডাটা বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে আর কি। আচ্ছা, এমন সময় তার বাবা আর কি ওই তাকে মানে বুঝতে পারছে যে ও বাইরে আছে, তো খুব মানে ধমক দিছে, ডাক দিছে। তো সে করছে কি, দৌড় দিছে আপনি ওখান থেকে, দৌড়ে বাবার কাছে গেছে, বলছে ওরা বন্ধুরা পলাইছে ওখান থেকে। আচ্ছা, তো পলানোর পর এক বন্ধু বলছে যে আমি চলে যাচ্ছি, আমি থাকবো না। আরেকজন ওয়েট করতেছে, মানে ওই সময় আড্ডাটা খুব আগ্রহের ব্যাপার ছিল রাসেল ভাই, মানে আড্ডা মারবো কিছুক্ষণ এরকম একটা ব্যাপার স্যাপার। তো এক বন্ধু চলে গেছে, আর ওই আরেকটা বন্ধু করছে কি ওই হেঁটে যে দাঁড়ায় আছে এক জায়গায়। আচ্ছা, তো ওর বাবা আবার খুঁজতে এসে মানে বিশাল মানে ধমক দিয়ে দিতে সামনে আসছে। এটাতে সে আরো দৌড়াইছে, এবং দৌড়াতে ওই প্লটের একটা শেষ প্রান্তের দিকে, মানে শেষ প্রান্ত ঠিক না, মানে অনেক দূরে আর কি, এরপরে কিন্তু দেখা যায় না, অনেক দূর পর্যন্ত চলে গেছে জায়গাটা। এক জায়গায় এসে দাঁড়ায় দেখতেছে তখন অলরেডি সন্ধ্যা আরো ঘনায় গেছে, বৃষ্টি হচ্ছে, এবং টুপি বৃষ্টি পড়তেছে। এরকম সময় সে অনেকক্ষণ দাঁড়ায় আছে, বন্ধুর জন্য ওয়েট করতেছে। এর মধ্যে বেশ অন্ধকার হয়ে গেছে। তো হঠাৎ করে ও খেয়াল করলো যে পাশে একটা জায়গা ছিল, বাঁশের মতো হালকা ঘের দেওয়া আর কি, বাঁশের বেড়া দিয়ে। ওই জায়গায় পানির মধ্যে মনে হচ্ছে কিছু একটা মানে আপনার উপর দিকে উঠছে, লাইক মাছে ঘাই দেয় যেটাকে বলে, ওরকম টাইপের, কিন্তু বেশ বড় আকারের ঘাই। আচ্ছা, মানে বেশ ভাস করে উঠতেছে এরকম। আচ্ছা, তো চিন্তা হচ্ছে কি এত এই মাছের এই পুকুর, ছোট পুকুর, এটার মধ্যে এরকম কি, এরকম একটা অবস্থা কেন? এবং তারপর দেখতেছে যেখানে বড় ঘাই দিচ্ছে তার আশেপাশে অনেক ছোট ছোট অনেকগুলো মাছের মতো এরকমই উঠতেছে। তো অনেকক্ষণ তাকে একটু হেঁটে সামনে গেছে। এই সময় হঠাৎ করে ও দেখে যে একটা মানুষের মাথা আর কি, মানুষ মাথা তুলছে, মাথা তুলে বলতেছে বাবা গো এরকম চিৎকার করতেছে। ও প্রচন্ড ভয় পেয়ে গেছে রাসেল ভাই। হ্যাঁ, ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে মানে জান নিয়ে দৌড় দিছে আর কি। তো
তো দৌড় দিয়ে আসার পরে তো কাছে আসার পর দেখে যে ওখানে কেউ নাই, তো আরো হাটে আসার পর দেখে যে ওখানে টং দোকান যেখানে চা বেচতো চাচা, তো তাকে যে বলছে যে চাচা আমি তো ওখানে গেছি, এরকম মাছের ইসের মধ্যে মানুষ পড়ে রয়েছে এবং চিল্লাইতেছে, খুবই একটা ভয়ের ব্যাপার স্যাপার। তো চাচা বলতেছে যে ওখানে তুমি যেও না, জায়গাগুলো খুব খারাপ। বলে কেন? বলে ওই জায়গাতে এখন চাষ করছে না, বাট কিছুদিন আগ পর্যন্ত এখানে আফ্রিকান মাগুর চাষ করতো এবং ওখানে কিছু খারাপ মানুষ ছিল। তারা কি করতো, ওই মানুষজন আপনার কারোর সাথে শত্রুতা থাকলে তাকে মেরে ওখানে ফেলে দিত এবং ওই মাছ নাকি খেয়ে ফেলতো। তো বলে যে এখনো ওই জায়গাতে মানুষ হাঁটে না, প্রায় দেখে যে এরকম মানুষ ওখান থেকে উঠে মানে চিৎকার করতেছে বা আর্তনাদ করতেছে, ঠিক ওই পুকুরের পাশে অন্ধকারের মধ্যে বসে আছে, চিৎকার করতেছে এরকম। তো পরবর্তীতে ওইটা তো ওই সময়কার ঘটনা, সে মনে করেন এটা ভুলে যায়। তো ও পরবর্তীতে কিন্তু আরো যখন বড় হওয়ার পরে ওই এলাকা দিয়ে সে ঘোরাফেরা করতো, মানে যেহেতু আর কি বন্ধুর বাসার আশায়। তো একদিন বলছে যে ওকে ওখানে ওই জায়গাটা দিয়ে যাচ্ছে, ওই যে যেখানে ও পুকুর দেখছিল ওই জায়গায়, যে দেখে যে একটা বাড়ি হয়ে গেছে ওখানে আশেপাশে, এসে একটা গলির মতো আছে, মানে পুরাই চেঞ্জ একটা সিনারিও। তো ওখানে কারেন্ট চলে গেছে আর কি, তো যাচ্ছে। তো ও যে দেখে যে ওই বাসার যে চিপার মধ্যে মানে যে যেখানে ফুল গাছ টাছ করে আর কি, দুই পাশে পাতা বাহারের মতো গাছ লাগানো, তো ওইখানে দেখে ছায়ার মধ্যে কি যেন বসে আছে। বসে ওখানে কি জিজ্ঞেস করছে যে আমাকে চিনছস, আমার চিনছস? তো সে খুব থতমত খেয়ে গেছে, এরকম একটা অবস্থা, আমার চিনছস মানে গলার পুরুষালী গলার আওয়াজ। তো ও হেঁটে ওখানে গেছে, যে দেখে কেউ নেই, মানে জায়গাটা পুরাই ফাঁকা। তো এখন ও বললো যে এটা যে হতে পারে যে এই জায়গায় কিছু একটা আছে, ও আগে দেখছে এবং নেক্সট টাইম সে একই জিনিস এক্সপিরিয়েন্স করছে, এরকম কিছু একটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অতিথিরা আছেন, আমরা আবারও আমাদের প্রথম অতিথির কাছে যাবো, ছোট্ট করে তার দ্বিতীয় ঘটনাটা শুনবো, খুব ছোট করে দ্বিতীয় ঘটনাটা শুনবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি শোভন। জি। তো আমার যে দ্বিতীয় ঘটনাটা ঘটে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডের নাম হচ্ছে সোহেল। ও মাঝে মাঝে প্রায় এসে বলতো আমাকে কি আড্ডায় বসে প্রায় এসে বলতো যে বলুন আমি তো একটা স্বপ্ন দেখতেছি। আচ্ছা, কিরকম স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে সে একটা মেয়ের পিছে পিছে হেঁটে যাচ্ছে। আচ্ছা। তো হেঁটে যাচ্ছে, কিন্তু পরে আর স্বপ্নটার মানে কোনো শেষ দেখতেছে না, যে মেয়ের চেহারাও দেখতে পাচ্ছে না, কিছু হচ্ছে না, মানে প্রায়ই দেখতো, 1-1.5 মাস স্বপ্নটা ওকে প্রায়ই দেখতো। তো পরে একদিন রাত্রেবেলা আমাকে 2-3টার দিকে আমাকে ফোন দিছে যে আমি তো মারা যেতাম। তো আমি বললাম যে কি স্যার, সকালে এসে আমি কাহিনী বলবো তোকে। আচ্ছা ঠিক আছে আয়। সকালে এসে আমাকে বললো যে তো কালকে একটা আমি স্বপ্নটা আবার দেখছি। কোন স্বপ্নটা? ওই যে একটা মেয়ে পিছিয়ে হেঁটে যেতাম। আচ্ছা ঠিক আছে বল কি স্যার। দোস্ত আমি যখন মেয়ের পিছিয়ে হেঁটে যাচ্ছি কালকে রাতে স্বপ্নের ভিতরে, তো আমি হাঁটতে হাঁটতে একটা জনশূন্য একটা মাঠের ভিতরে চলে আসলাম। তো মাঠের ভিতরে আসার পরে দেখলাম কি একটা টেবিল, 2 সাইডে ছিল চেয়ার দেওয়া। তো মেয়েটা অপোজিট সাইডের চেয়ারে বসলো, আমাকে এই সাইডের চেয়ারে বসতে বললো। তো মেয়েটা যখন অপোজিট চেয়ারে বসলো, তখন আমি ওর চেহারা দেখে অনেকটা মানে হিপনোটাইজের মতো হয়ে গেলাম। ওর হাসিটা আমার খুব সুন্দর লাগতেছিল। তো আমার আর জাগতিক কোনো খেয়াল নাই, ধ্যান ধারণা নাই। তো মেয়েটা হঠাৎ করে আমাকে ইশারা করে বললো যে তুমি টেবিলের উপরে তাকাও। চোখের ইশারা আমাকে এটা বুঝালো। তো টেবিলের উপরে তাকিয়ে দেখি যে কিছু একটা পড়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম কি এটা। তো মেয়েটা আমাকে অ্যান্সার করতেছে যে তুমি চিনো না এটা কি? এটা একটা ব্লেড। তো শরীর বলতেছে যে আচ্ছা ব্লেড দিয়ে কি করে? তো বলতেছে যে ব্লেড দিয়ে কি করে সেটাও জানো না, এই যে দেখো ব্লেড দিয়ে এরকম হাত কাটা যায়। এই বলে মেয়েটা তার হাতের তালুর নিচে পোজ দিল, রক্ত কেটে ফেললো আর হাত থেকে রক্ত পড়া শুরু করে দিল। তো বলতেছে তুমি এটা কি কাজ করতেছো, তুমি ব্যথা পাচ্ছ না? তো ও বলতেছে না আমার ব্যথা লাগতেছে না, তুমি এক কাজ করো, তুমি ওকে দেখো। তো ও যে ব্লেডটা হাতে নিয়ে ওর হাতে কাটতে যাবে, এমন সময় পিছন থেকে ওর এক ফ্রেন্ড, ছোটবেলার এক ফ্রেন্ড লাবণ্য নামে, ও এসে ওর পিছনে হাত দিল। হাত দেওয়ার পর ঘুরে তাকায় বলতেছে আরে তুই এখানে? তো বলতেছে তুই এখানে কি করিস? তো দেখ ও সুন্দর ওর হাত কেটে ফেলছে, ব্যথা পাচ্ছে না, আমিও কেটে দেখি ব্যথা পাই কিনা। তো এমন সময় ও যখন টার্ন করে মেয়েটার দিকে তাকানোর পরে ও দেখে ভয় পেয়ে গেল মেয়েটার চেহারাটা ভাই এমন অবস্থা যে মানে একটা বিকৃত হয়ে গেছে চেহারাটা ভাই 5-6 দিন পুরো, মানে 5-6 দিন পরে চেহারা পড়ার 5-6 দিন পরে চেহারাটা যেরকম অবস্থা, একটা কালচে দাগ পড়ে যায়, এরকম একটা অবস্থা চেহারা। তো এই ঘটনা দেখার পরে অনেকটা ভয় পেয়ে যায়। তেমন সময় লাবণ্যকে টান দিয়ে বলতেছে যে আয় আমার সাথে আয়, তোর এখানে বসে থাকা লাগবে না। তো উঠতে যাওয়ার সময় ও একটু চেয়ারের সাথে বাড়ি খায়। তো এই বাড়িতে ওর ঘুমটা ভেঙে যায়। তো
তবে কাহিনীটা এখানে শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু কাহিনীটা স্বপ্ন থেকে বাস্তবে চলে আসছে। বাস্তবে আসলো কিভাবে, ও যখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর দেখতেছে যে ওর খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, ওর হাতে একটা ব্লেড। ওই ব্লেড দেখে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তাড়াতাড়ি করে ব্লেডটা ফালিয়ে দেয়, লাইটটা জ্বালায়। লাইট অন করে ও আরো অবাক হয় যে ওর বেডরুমের দরজাটা খোলা। তো ওর দরজাটা কখনো খোলা থাকে না, এ দেখে আরো ভয় পেয়ে যায়। তো রাতে কোনো মতে রাতটা পার করে। তো পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই ব্লেডটা কি তোর ঘরে ছিল বা কোথায় ছিল? তো ও আমাকে বলতেছে যে আমি 4-5 দিন আগে ব্লেডটা শুধু আমার ফ্রিজের উপরে দেখছিলাম, আমার আম্মুর রুমের পাশে যে ফ্রিজটা আছে ফ্রিজের রুমে দেখছিলাম, কিন্তু আমি ব্লেডটা আমার ঘরে থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি কিভাবে ব্লেড আনলাম, কিভাবে কি করলাম আমি নিজেও জানি না, আল্লাহই বাঁচিয়েছে। তারপরে ওর মাকে যখন পরের দিন কাহিনী বলছে, ওর মা ওকে একটা পুরান তাবিজ ছিল, ভয় পেলে তাবিজটা পড়তো। তো এই তাবিজ পড়ানোর পরে ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, আল্লাহর তার কোনো সমস্যা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনার জন্য। দর্শক শ্রোতা, আজকের প্রত্যেকটি ঘটনা আসলে অনেক ভয়ানক এবং গা শিউরে ওঠার মতো ছিল। আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি এই ধরনের ভয়ানক এবং বাছাইকৃত ঘটনা প্রতিনিয়ত শুনতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলেই আপনি প্রতিদিন রাত 10টা বাজে পেয়ে যাবেন বাছাইকৃত ভয়ানক সব নতুন নতুন ঘটনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গল্পটি কলকাতার উপকণ্ঠে অবস্থিত এক সুপ্রাচীন বিশাল কবরস্থানকে ঘিরে, যার নাম সেন্ট থমাস গোরস্থান। দিনের আলোতেও এটি ছমছমে, আর রাতে এটি যেন পৃথিবীর বাইরে অন্য কোনো জগতের প্রবেশদ্বার। আজকে যাকে নিয়ে গল্পটা বলবো তার নাম হচ্ছে অর্ঘ্য। সে একজন প্যারানর্মাল গবেষক। সে বহু বছর ধরে লোকমুখে সেন্ট থমাসের গল্প শুনে আসছে। এখানকার বাসিন্দারা বিশ্বাস করে কবরস্থানের সবচেয়ে পুরনো অংশে এমন কিছু আত্মা আছে যাদের মুক্তি নেই। তারা এই জায়গার অন্ধকার কণা হয়ে মিশে আছে। অর্ঘ্য সিদ্ধান্ত নেয় এই রহস্যের কিনারা সে করবে। এক গভীর অমাবস্যার রাতে যখন শহরে ঘন কুয়াশা নেমে এসেছে, অর্ঘ্য তার রেকর্ডিং সরঞ্জাম ও নাইট ভিশন ক্যামেরা নিয়ে সেই গোরস্থানের ভিতর প্রবেশ করে। গোরস্থানের মূল ফটক প্রেরণের পর অর্ঘ্য দেখল শত শত বছরের পুরনো ভাঙা সমাধিস্থ, তার উপর জড়ানো শ্যাওলা আর লতাগুলো। ভিতরের বাতাস যেন ভারী, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। অর্ঘ্য একটি বিশাল প্রায় 25 ফুট উঁচু মার্বেলের সমাধিস্তম্ভের কাছে পৌঁছায়। এটি ছিল একজন ইংরেজ গভর্নরের সমাধি, যিনি 1800-এর দশকে খুব নির্মমভাবে মারা যান। এই স্তম্ভটি সম্পর্কে বলা হয় রাতে এর ভেতর থেকে নাকি চাপা গোঙানির শব্দ আসে। অর্ঘ্য তার সরঞ্জাম সেট করে রেকর্ডিং শুরু করে। প্রথমেই তার নাইট ভিশন ক্যামেরায় অদ্ভুত কিছু ধরা পড়ে। পুরনো খবরে সাহিত্য মূর্তিগুলির চোখ থেকে যেন একটা অস্পষ্ট নীল আভা বের হচ্ছে। অর্ঘ্য ভাবে হয়তো তার ক্যামেরার সমস্যা। ঠিক তখনই তার কানের কাছে একটি শীতল ফিসফিসানির শব্দ শুনতে পায়। কেউ যেন তার নাম ধরে ডাকছে, যে বলছে, অর্ঘ্য, তুই এখানে কেন এসেছিস? তোর জায়গা এখানে নয়। অর্ঘ্য ভয়ে জমে যায়। সে তার ইবিপি রেকর্ডারের দ্রুত প্লেব্যাক করে। সে স্পষ্ট শুনতে পায় সেই কণ্ঠটি ইংরেজিতে বলছে, গেট আউট, লিভ আস ইন সাইলেন্স। অর্ঘ্য এরপর এগিয়ে যায় কবরস্থানের সবচেয়ে পুরনো সংরক্ষিত অংশে। এই অংশটির নাম স্থানীয়রা দিয়েছে মৃত্যুর উঠোন। এখানে কোনো ঘাস জন্মায় না, আর কোনো পাখিও গান গায় না।
অর্ক দেখল একটি বিশাল ভাঙা লোহার গেট, যা শত শত বছর ধরে বন্ধ ছিল। গেটের কাছে একটি ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। সেটি ছিল গোরস্থানের প্রহরী, কিন্তু এই প্রহরী কিন্তু জীবিত নয়। তার দেহ কঙ্কালসার, চোখ দুটো কোটরে বসা, আর হাতে ধরা একটি পুরনো লণ্ঠন, যার আলো সম্পূর্ণ নীল। এটি হলো সেই অভিশপ্ত আত্মা যাকে এই গোরস্থানের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রহরীটি ফিসফিস করে বলল, তুমি যে সীমানা পার হতে চাইছ, সেখানে কেবল তারাই যেতে পারে যারা আর মুক্তি চায় না। সেখানে তো কবরগুলোর জেগে ওঠে। অর্ক যখনই গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে, তখনই প্রচন্ড জোরে এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তার নাইট ভিশন ক্যামেরা ছিটকে পড়ে যায় অন্যদিকে। মাটিতে পড়ে থাকা অবস্থায় অর্ক দেখল তার সামনে যা ঘটছে তা একদম অবিশ্বাস্য। পুরনো সমাধি স্তম্ভগুলো ফাটল ধরে ফেলেছে, মাটি কাঁপছে, আর ধীরে ধীরে একটি নয় দুটি নয়, প্রায় ডজন খানেক কঙ্কালসার হাত মাটি ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। হাতগুলো পুরনো কাপড়ের টুকরো, পচে যাওয়া চামড়া আর কবরের মাটি লেগে আছে। এই আত্মাগুলোই হচ্ছে অন্ধকারের কণা, যারা নিজেদের কবরে আটকা পড়ে আছে এবং জীবিত মানুষের রক্ত দিয়ে তারা শক্তি পুনরুদ্ধার করতে চায়। প্রহরীটি হেসে ওঠে যে আর সময় নেই গবেষক, আজ রাতে তুই এদেরই একজন হবি। তোর শরীর হবে এই কবরের নতুন কণা। একটি হাত এসে অর্ঘের গোড়ালি চেপে ধরে। বরফের মতো শীতল স্পর্শে অর্ঘ্যর শরীর যেন অবশ হয়ে যায়। সে দেখল হাতের মালিক একটি সম্পূর্ণ কঙ্কালসার তার কবরের ফাটল থেকে বেরিয়ে এসেছে। অর্ঘ্য কোনো মতে তার পকেট থেকে গবেষণার জন্য রাখা একটি পুরনো মরচে পড়া ক্রুশবিদ্ধ জপমালা বের করে আনে। সে জানতো না এটি কাজ করবে কিনা, কিন্তু সে তার বাঁচার প্রচেষ্টার জন্য একটা শেষ চেষ্টা করে। সে আতঙ্কিত কণ্ঠে যিশুর নাম ধরে প্রার্থনা করতে শুরু করে এবং সেই জপমালাটি সে নিজের উপর চেপে ধরে। সঙ্গে সঙ্গে একটি তীব্র সাদা আলো চারদিক থেকে বিচ্ছুরিত হলো। আলোটি সেই পুরনো কঙ্কালসার এবং প্রহরী দুজনের চোখে অসহ্য জ্বালা সৃষ্টি করল। কঙ্কালগুলো আর্তনাদ করে মাটির নিচে আবারও তলিয়ে যেতে শুরু করল। প্রহরী চিৎকার করে বলল, না, এই পবিত্রতার আলো, তুই বেঁচে গেলি। মনে রাখিস, সেন্ট থমাস কাউকে মুক্তি দেয় না। আলোর ঝলক চোখ ধাঁধিয়ে অর্ক দ্রুত গেট থেকে বেরিয়ে যায়, আর সে পিছনে কখনো তাকায়নি। সে জানে সেই প্রহরী আজও সেখানে অপেক্ষা করছে, আর সেই কবরগুলো প্রতি অমাবস্যায় জীবিত মানুষের রক্তপানের জন্য জেগে ওঠে। অর্ক আর কখনো সেন্ট থমাস গোরস্থানের ধারের কাছেও যায়নি, তবে আজও তার কানে সেই প্রহরীর আত্মার কণ্ঠস্বর ফিসফিস করে বলে, তুই বেঁচে গেলি, কিন্তু তোর কফিন কিন্তু তৈরি হয়ে আছে।